প্রেত গয়া, যেখানে পিন্ডি দেয়। আমি গেছিলাম পিন্ডি চটকাতে। প্রেত গয়া এমন একটা জায়গা যেটা আজ অব্দি তুমি সার্চ করলে ইউটিউবে নাইট ভিডিও পাবে না। অদ্ভুত জিনিস, ওটা একটা তীর্থস্থান। দিনের বেলায় অসংখ্য লোক, লাখ লাখ মানুষ আছে ওখানে, মানে গয়া দর্শন করতে। কেউ আসে পিন্ডি দিতে। বিকেল 5টা যেই বেজে গেল না, সূর্যাস্ত হওয়ার অনেক আগে, দোকান পাট যা কিছু আছে সব দুমদাবাকে বন্ধ হয়ে গেল, সব গায়েব। আধা ঘন্টার মধ্যে সব ক্লিয়ার। তো ওই জায়গায় রাশিকৃত ছবি, সবাই মৃত একটা গাছে। ওরকম গাছ প্রচুর আছে, কেউ স্বাভাবিক মৃত্যু নয় কারণ। ওই জায়গা দিয়ে তুমি এগোছো রাতের বেলায়, শুধু তোমার ভরসা লাইট। একটা লাইট ছাড়া কোনো লাইট নেই গোটা পাহাড়ে। একা, সম্পূর্ণ তুমি একা। ওই জায়গায় তুমি যদি হঠাৎ করে, যে জায়গায় কেউ যায় না, একটা প্রাণীও থাকে না, হঠাৎ করে যদি তুমি কাউকে দেখতে পাও দূর থেকে। ওই প্রেতগয়াতে একটা শিলা আছে, ওইখানেই পিণ্ডদান হয়। দিনের বেলায় আমি যখন ভিডিও ওখানে ব্লগ করি, 3 জন ওখানে পিণ্ডি দিতে গিয়ে পাথরটায় বলছে ব্রাহ্মণ যে টাচ করো, কোনো ভয় নেই। ওরা হাত দিতে ভয় পাচ্ছে পাথরটায়, এতটাই জাগ্রত পাথরটা, মানে নেগেটিভিটির দিক থেকে। সেই পাথরে আমি হাত ভরে দিয়েছিলাম রাতেবেলা, নেটা হাত ভরে ডাইরেক্ট টানে ভরে দিয়েছিলাম। গয়াসুরের ভানগার কুলদারা এশিয়াতে মোস্ট হন্টেড প্লেস। ভানগার এমন একটা এরিয়া না, তোমার গা ছমছম করবে রাতেবেলায়। ওইখানে আমি একা ছিলাম। আজ অবধি মনে হয় ওয়ার্ল্ডে আমিই একা ছিলাম, আর কারোর দম হয়নি। ওই যে বলে না, একটা গুজব শোনা যায়, ভানগাড়ে যে রাত কাটায় তারা দিন হয় না, তারা সকাল আসে না জীবনে। এইটাই হয়। কিছু জন যে রিউমার ছড়াচ্ছে, সেটাকে নিজের বিজনেস করে ফেলেছে, সেই জিনিসটাকে হাঁটানো দরকার। তুমি বলো, আজকে একটা মেয়ে এইভাবে রেপ হয়ে মার্ডার হয়ে গেল নির্ভয়া, এই যে এত বড় একটা কাণ্ড ঘটলো, সেটাকে নিয়ে প্ল্যান চেট। বিশ্বনাথ বলে একটা লোক আছে, এখনও অবধি করে যাচ্ছে, ওই একই কন্টেন্ট চালিয়ে যাচ্ছে। কোর্ট থেকে কেস করা হলো ওর নামে, তারপর ওই ভিডিও সে ডিলিট করেছে, এখনও অবধি করে যাচ্ছে ইনকামের জন্য। একবারও খারাপ লাগে না ভাই? ওর তো নিজের, আমার আজকে মেয়ে বড় হলে ওরকমই তো বয়স হতো। যদিও বুড়ো বয়সে মেয়ে হয়েছে, এখনও ছোটোটাই আছে। বিয়ে করেছে, কোথায় হাজব্যান্ড ওয়াইফ নিয়ে সুখে থাকবে তা না, চলে গেল কর্তা গিন্নি মিলিয়ে ভূত খুঁজতে। এরা দাদাগিরিতে দিদিগিরি করে চলে এলো। সৌরভ গাঙ্গুলি হাঁ করে গিলছে। আমাদের তো বিজ্ঞান মঞ্চ থেকে কেস করেছিল, হ্যাঁ, সৌরভ গাঙ্গুলির এগেনস্টে। এদের দম আছে। একটা ভিডিও ভাই, একটা ভিডিও আমার সাথে করুক, অনেক দম আছে। প্রতিটা ভিডিওতে ভূত খুঁজে পায়। তোমাদের তো 100টা ভিডিও বানিয়েছো, 100টা ভিডিওতেই অ্যাক্টিভিটি পেয়েছো। আমাকে ডাকো, দেখাও। আমি তো বলেছি 5 লাখ টাকা দেবো। আমাকে ভূত দেখাতে পারলে 5 লক্ষ টাকা দেবো। কোনো জায়গায় কোনো ফিল আসেনি যে হ্যাঁ এখানে হয়তো কোনো নেগেটিভ এনার্জি বা কিছু ভয় বা কোনো রকম ফিলিংস? ভয়ের জায়গা যদি বলতে চাও, ভয় মানে শুধু ভয় না, আমাদের কাঁদিয়ে ছেড়ে দিয়েছিল এমন একটা জায়গা আছে। হিমাচল প্রদেশে একটা জঙ্গল আছে, নাম হচ্ছে বারোগ। ইন্ডিয়ার টপ 10 হন্টেড প্লেসের মধ্যে একটা ওটা। তো বারোগে একটা টানেল আছে, দ্য টানেল নাম্বার 33। আজ হবে পর্দাফাঁস। না না, এটা আমার কথা না, এটা আজকের যে গেস্ট তার কথা। আজকের পডকাস্টে যিনি গেস্ট, তিনি হচ্ছে প্রীতম গুহ। সবাই জানেন, আমাদের একটা আগের এপিসোড ওনার সাথে হয়েছে, যেখানে আমরা প্রমিস করেছিলাম যে আমরা পরবর্তী একটা পডকাস্ট আনবো যেখানে সব পর্দাফাঁস বিষয়ে গল্প হবে, মানে ভূতের অস্তিত্ব বিষয়ে কথা হবে। বেসিক্যালি ওনাকে আপনারা অনেকেই চেনেন, যেখানে ওনার টিএলবি নামে একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে তিনি ভূতদের পর্দাফাঁস করেন, বা যারা যারা ভূতের মন্তব্য করেন তাদের পর্দাফাঁস করেন, যে সেখানে আদৌ কতটা সত্যি। উনি ওনার লাইফে অনেক দুঃসাহসী এক্সপেরিমেন্ট করেছেন এই ভূত নিয়ে। ভানগড়, কুলদারা এরকম ভৌতিক জায়গায় রাত কাটিয়েছে একা, এবং ওনার ইউটিউব চ্যানেলগুলি আপনারা এগুলো সমস্ত দেখতে পাবেন নন রেকর্ড। তো সেই বিষয়ে আজকে আমাদের পুরো পডকাস্টে আলোচনা হয়েছে যে ভূত আদৌ আছে কি না, ভূত যে নেই তার যে মতবাদ, বা তিনি সেটা কীভাবে প্রমাণ করছেন, পুরো পডকাস্টে সেই আলোচনা হয়েছে। ওভারঅল সবার শেষে একটা কথা বলার আমার, সেটা হচ্ছে, একটা কথা আছে আমাদের বাঙালিদের মধ্যে, যেটা হচ্ছে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। বেসিক্যালি এই পডকাস্টে অনেক ধরনের মানুষ এসেছে, যারা ভূতকে বিশ্বাস করে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, আর অনেকে এসেছেন যারা ভূতকে বিশ্বাস করেন না, বা যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না। তাই বিশ্বাস করা না করা পুরোটাই আপনাদের ওপর ছেড়ে দিলাম। যারা টিএলবিকে ভালোবাসেন, প্রীতম গুহকে ভালোবাসেন, তারা তো পডকাস্টটা দেখছেনই। আর যারা ভূতকে ভালোবাসে, মানে ভূত দেখতে, ভূতের স্টোরি ভালো লাগে, তাদেরও এই পডকাস্টটা খুব ভালো লাগবে। কিন্তু যারা ভূতকে মানেন, তাদের হয়তো একটু কষ্ট লাগতে পারে পুরো এপিসোডটা। সবাইকে অনুরোধ, পুরো পডকাস্টটি দেখুন, এবং বাকি কিছু বলার জন্য কমেন্ট বক্সে খোলা রইলই, অবশ্যই কমেন্ট করুন আর পডকাস্টটি এনজয় করুন। আচ্ছা দাদা, প্রথম পডকাস্টটা তো দাদা না স্যার, কি বলবো আগে বলো তুমি? স্যার। আচ্ছা, ওকে স্যার। তো বেসিক্যালি রয়্যাল বেঙ্গল তো ফেমাস হতেই চলেছে,
লয়াল বেঙ্গল। এই এক্স্যাক্টলি এই জিনিসটা সবাই ভুল করে। আমি আজ অবধি যারা বলেছে তোর চ্যানেল আছে কী নাম, যখন চ্যানেলের নামটা বলেছি জোরে জোরে বলেছি, কানের কাছে গিয়ে বলেছি, তবু বলেছে দ্য রয়্যাল বেঙ্গল। এটা নিয়ে আলাদা একটা হিস্ট্রি আছে, পরে সবাইকে একবার বলে দাও। টিএলবি বলো তাহলেই হবে। আচ্ছা, ওই জন্যই ঠিক আছে, চলো। টিএলবিটাই ব্র্যান্ড। তবে ব্র্যান্ড পুষ্পা ব্র্যান্ড নাকি? টিএলবিটাই ব্র্যান্ড। আচ্ছা, তুমি হঠাৎ করে কেন ভাবলে যে এই ধরনের একটা চ্যানেল করা দরকার যেখানে সবার পর্দা খুলবে? ছোটো থেকেই আমি নাস্তিক। এবার নাস্তিক বললেই তো নাস্তিক হয়ে যায় না, একদম। তার জন্য কিছু গুণাগুণ থাকতে হয়। ঠিক। এই যেমন আস্তিকতার দিক থেকেই বলি, তুমি সাধনা করলেই তো ভগবান পেয়ে যাবে না, না। তার মধ্যে নিপুণতা থাকতে হবে। ঠিক। আমার নিপুণতার দিক থেকে আমি নাস্তিক খেতাব অর্জন করেছি। আচ্ছা। এবার যত রকমভাবে বলো, ভেঙে বলছি না, অনেকের কাছে আমি টার্গেট হয়ে যাব, এমন অনেক কাণ্ড আমি জীবনে ঘটিয়েছি ধর্ম সংক্রান্ত ব্যাপারে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি সেই সবগুলো ঢাকা রেখে আমি আসল কথাটা বলি। আমি অনেক আগের থেকে আমি দেখতাম যে এই ভূত প্রেত এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিছু ইউটিউবার বলো একটা ইনকামের রাস্তা খুঁজছে। সেটা কীভাবে? মানুষকে সত্যি দেখিয়ে নয়, মানুষকে মিথ্যা দেখিয়ে। দেখো, গল্প আলাদা, গল্প করে সেটাকে রিউমার ছড়ানো সেটা আলাদা। গল্প করো, অসুবিধা নেই, সে তো আমাদের রবীন্দ্রনাথও লিখে গেছে। আর গল্পে গরু গাছেই ওঠে না, রবীন্দ্রনাথ ভূতের গল্প লিখে গেছে, তার মানে কি রবীন্দ্রনাথ কি রিউমার ছড়িয়েছে? না, গল্প আলাদা জায়গায়। তুমি গল্পটাকে যদি, তুই জানিস আমার জীবনে একদিন কি ঘটেছিল, এই যে বলে শুরু করলে তার মানে সেটা সত্যি হয়ে গেল। কিন্তু প্রথমে যদি একটা ডিসক্লেমার থাকে সব চরিত্র কাল্পনিক বলে, বা এখানে যা কিছু ঘটছে সব কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, বা যা কিছু এইটা বলছে সেটা কাল্পনিক। এখন তো ডিসক্লেমার কজন দেয়ই না। এবার এই জিনিসটাতে আমার আপত্তি। লোকে আজকে তুমি সাপোজ একটা কথা ভাবো, তোমার এই বাড়িটাকে কালকে এসে আমি শ্যুট করে চলে গেলাম, এটা হন্টেড হাউস, তোমার কেমন লাগবে? তাও ধরো তোমার বাড়িটা রাতারাতি বিখ্যাত হয়ে গেল হন্টেড হাউস বলে, আশেপাশে জায়গায় সব জায়গায় ছড়িয়ে গেল তোমার ভুতুরে বাড়ি, তোমার ভেতরকার অভিজ্ঞতাটা বলো তোমার কেমন লাগবে? তোমার বাড়িটা কোনোদিন সেল হবে? তাহলে এই জিনিসটা থেকে আমি ভেবেছিলাম ভাই রিউমার জিনিসটা হাঁটানো দরকার। আর কিছু জন যে রিউমার ছড়াচ্ছে সেটাকে নিজের বিজনেস করে ফেলেছে, সেই জিনিসটাকে হাঁটানো দরকার। আমার হয়তো সাবস্ক্রাইবার খুব বেশি নেই, কিন্তু আমি যদি সেই জিনিসটা আমার যদি 10টাও সাবস্ক্রাইবার থাকে, 10টার মধ্যে যদি পৌঁছে দিতে পারি, সেই 10 জনের মধ্যে 3 জন এমন থাকবে যারা তাদের বাড়িতে বা যারা তাদের বন্ধুদের বলবে জানিস টিএলবি বলে একটা চ্যানেল আছে, দেখিস তো বলবে। ওই 3 জনের মধ্যে আবার 2 জন বলবে, শেয়ার করবে জিনিসটাকে। আমি বরাবর আমার সাবস্ক্রাইবারকে বলি, কোনো দিন বলি না যে একটু শেয়ার করে দিও ভিডিওটা। আমার ভিডিওতে সাবস্ক্রাইব কথাটা উল্লেখ পাবে, দেখবে যারা দেখছে তাদেরকেও বলছি, সাবস্ক্রাইব কথাটা উল্লেখ পাবে, কিন্তু আমার ভিডিওতে কোনো দিন এরকম পাবে না ভিডিওটা কাইন্ডলি যারা সাবস্ক্রাইব করার বিজ্ঞাপন দেয় তারা এটা বলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমার কথাটা তো একটাই থাকে, ভাই সাপোর্ট কর, একটু সাবস্ক্রাইব করে দিস। শেয়ার কোনো দিন কিন্তু বলি না, কারণ আমি ওইভাবে কোনো দিন চাই না সোশ্যাল মিডিয়াতে শেয়ার হোক আমার ভিডিও। শেয়ার হলে নেগেটিভিটি বাড়ে, আমি চাই জেনুইনিটি। আমি চাই আমার চ্যানেলে 50,000 জন থাক বা 30,000 জন থাক, তার মধ্যে অধিকাংশটাই আমার মতবাদকে সাপোর্ট করতে করতে নাস্তিক হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? কিন্তু এর মধ্যে যদি কিছু আস্তিক ঢুকে পড়ে, দিন রাত আমাকে খিস্তি দিচ্ছে ধরো কমেন্টে ঢুকে, হ্যাঁ তুই করে অনেকে, তো সেই টাইপের আমি শেয়ার সাবস্ক্রাইবার চাই না, আমার উদ্দেশ্য এটাই। আচ্ছা, যার ফলে পুরো চ্যানেলটা তৈরি করা, পুরো চ্যানেলটা এইভাবেই তৈরি করা, কারণ আমি দেখেছি কিছু জনের বারবারন্ত। তুমি বলো না, আজকে তুমি বলো আজকে একটা মেয়ে এইভাবে রেপ হয়ে মার্ডার হয়ে গেল, তুমি আজকে যাচ্ছ রাস্তায় গিয়ে মিছিল করছো, ঠিক আছে সব মেনে নিলাম, তুমি ঘরে বসে প্ল্যান চেট করছো ভাই 2 পয়সার জন্য তাকে ডাকছো। হ্যাঁ দেখেছি, অনেক ভিডিও দেখেছি। তুমি বলো, হ্যাঁ আমি এমন আজকে নাম করে আমি ঢুকবো? তারা চাইছে আমার চ্যানেলে ভিউজ হোক, কেউ সাধু পুরুষ নয়। আমি তো পারতাম এটা নিয়ে একটা ভিউ আমি সবথেকে বড় কথা, আমি তো ভূত দেখাতে পারতাম চ্যানেলে কটা ভিউজের জন্য, কটা টাকার প্রয়োজন কার নেই। ইন আওয়ার ওয়ার্ল্ড মানি ইজ দ্য লাস্ট ওয়ার্ড। কার প্রয়োজন নেই? সবার প্রয়োজন আছে টাকা। আমি তো কই টাকা 2 টাকার জন্য আমি ট্র্যাক করে দিলাম না। আমি যেটা আরে তারা সব থেকে বেশি জানো গুরু, একটা কথা তোমাকে বলি, যারা আজকে চ্যানেলে এসে ভূত দেখাচ্ছে না, তারা আমার থেকে বেশি বিশ্বাস করে ভূত নেই। তুমি মানবে কথাটা? তোমাকে যদি বলি আমার কথা ছেড়ে দাও, আমি মানি না। তারা আমার থেকে বেশি বিশ্বাস করে ভূত নেই। এরকম ইনসিডেন্ট হয়েছে? এবার বলি উদাহরণটা। একদম। একটা চ্যানেলে সে শুটে যাচ্ছে, দেখাচ্ছে ভূত যাচ্ছে, সে দেখাচ্ছে মরে গেলাম ভয়ে, ভেতরে নার্ভ ফুলে যাচ্ছে, এরকম। অ্যাকচুয়ালি অভিনয়টা তারা একদমই জানে না, তারা যে অভিনয় করছে সেটা বোঝা যায়। সে যে দেখাচ্ছে যে ভূত ভয় লাগছে বাবা,
তুমি সাপোজ একটা কথা ভাবো, যদি ইনকেস ভূত যদি আমার কথাই ধরো আমার সামনে চলে এলো কোনো দিন, আমার তো ফেটে যাবে। আমি পরের দিন ওই জায়গাটায় যাবো শুটে, আমি চ্যানেলটাই ছেড়ে দেবো ভয় চোটে। কিন্তু তারা কি করছে, তারা তারপরেও ভিডিও বানাচ্ছে। একটা ভিডিওতে ভূত পাওয়ার পর আরও 10 জায়গায় শ্যুটিংয়ে যাচ্ছে, সেখানেও ভূত পাচ্ছে, আবার শ্যুট করছে। তার মানে কি, তারা তো জানে ভূত নেই, আর যেটা দেখাচ্ছে সেটা তো সাজিয়ে নিয়ে যাওয়া। তারা বেশি করে নাস্তিক আমার থেকেও, আমি হলপ করে বলতে পারি। কিন্তু তারা বিজনেসের জন্য তারা সাবস্ক্রাইবার, তুমি সাপোজ একটা কথা বলো, একটা বাড়িতে সাপ আছে, তুমি দেখাতে যাচ্ছ ভিডিও, হঠাৎ করে ধরা পড়লো সাপ, একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে গেল ওটা করে, পরের দিন তুমি আর যাবে সাপ খুঁজতে? আর তো এমনি আতঙ্ক লেগে যাবে। সুতরাং এটা মেনে চলো, যারা বলে যে ভূত আছে, কিছু আছে, তারা বেশি করে নাস্তিক, তারা বেশি জানে জিনিসটাকে। আচ্ছা, তবে তোমার যে প্রথম ভিডিওটা যেটা ভাইরাল হয়েছিল, বা যে ভিডিওটা তুমি প্রথম উপলব্ধি করেছিলে, মানে যে না ভূত ফুত কিছু নেই ভাই, আমি এসেছি দেখো এখানে কিছু নেই, সেই ঘটনাটা কেমন ছিল? মানে সেটা কী টপিক ছিল? ভাইরাল তো ওইভাবে কিছু হয়নি সেরকম। হচ্ছে আমি অনেক দিন ধরে এখানে আছি, আমি অ্যাকচুয়ালি ইউটিউবে টিএলবি আসার আগের থেকে আমি সবার প্রথম আমার হাতে খড়ি হয় এটা বেগুনকোদর থেকে, পুরুলিয়ার বেগুনকোদর রেল স্টেশন। আচ্ছা, তখন আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসেছিলাম, নর্মালি লাইভে। তো ওইটা বেশ ভাইরাল হয়েছিল ফার্স্ট টাইম, ঠিক আছে, ভালো ভাইরাল হয়েছিল, মানে 20,000-এর কাছাকাছি রিয়াকশান গেছিলো ওই ভিডিওটায়। প্লাস তোমার তখনকার দিনে একটা লাইভ মোটামুটি 5-6 হাজার শেয়ার চলে যাওয়া মানে সেই লাইভটা গ্রোথই আলাদা লেভেলে হয়। তো সেইখান থেকে তারপরেও আমার মানে অ্যাকচুয়ালি মাইন্ডে আসেনি ইউটিউব চ্যানেল খুলি চলো। তারপর আমি বলি এটা, দেখো স্বীকার করতে তো আমরা ভাই লয়াল। আমার খুব খারাপ হয়, আমি কি ওই ব্যাপারটা বলবো, কনসেপ্টের ব্যাপারটা এখনই, নাকি ওটা পরের জন্য ছেড়ে দেবো? কোনটা বলো? ওই কনসেপ্ট যেটা আমি নিয়েছিলাম, না ওটা কি এখনই বলবো? না বলো। তারপর আমি তো ওটা করেছিলাম বেগুন কোদরের ব্যাপারটা। আমার তখন সত্যি কথা বলতে আমার ইউটিউবে আসতে হাঁটু কাঁপতো, নাহলে আমি অনেক দিন আগেই আসতে পারতাম, কারণ আমার মানে অভাব ছিল না কিছু, আমার সাবস্ক্রাইবারের অভাব হতো না, কারণ তখন আমার যা পেজ আছে আমার এমনি শেয়ার করে আমার সাবস্ক্রাইবার গেইন হয়ে যায়। কিন্তু ওই যে ক্যামেরার সামনে আসতে হাঁটু কাঁপে। এখন অবধি রয়্যাল বেঙ্গলের পুরোনো ভিডিওগুলো যদি তোমরা দেখো, আমি কোনোদিন ডিলিট করিনি এখন অবধি, তো বুঝতে পারবে কেমন মেয়েলি ধরনের কথা বলতে পারতাম না, তোতলাতাম, থুতু বেরোতো, বুঝতে পারবে কথাবার্তার ভঙ্গিতেই কেমন একটা কবিত্ব ভাব ছিল, সাহিত্যিক ভাব ছিল। তো এরকম একটা ব্যাপার থাকে। এখন আর সেই পিতঙ্গ এখন আর নেই, তো ওটা চেঞ্জ হয় মাঝে মধ্যে। তো এবার কথা হচ্ছে, আমি ইউটিউবে একটা চ্যানেল দেখি, বুঝলে তো, সেই চ্যানেলটার নাম হচ্ছে দ্য রিয়েল ওয়ান, ঠিক আছে। দেখো চুরি করেছি সেটাও ভাই গর্বের সাথে বলছি, এরকম পাবে না ভাই সত্যবাদী যুধিষ্ঠির, বলে কেউ বলে না। রিয়েল ওয়ান বলে আমি একটা চ্যানেল দেখেছিলাম, আজ থেকে প্রায় যতদিন টিএলবির বয়স ততদিন, মানে ধরে রাখো 5 বছর আগে আমি দেখেছিলাম, 4-5 বছর আগে। তখন ওই চ্যানেলটা সদ্য চ্যানেল ছিল নাকি? তখন খুব জোর হলে ওই চ্যানেলের 1 লাখ সাবস্ক্রাইবার, 1 থেকে 1.5 লাখ। হিন্দি চ্যানেল দেখেছিলাম, তো তারা শ্যুট করেছিল, আমার খুব ভালো লেগেছিলো বিশ্বাস করো। আর প্রথম ভিডিওটাই আমি দেখেছিলাম ভানগাড়ের ভিডিও, ওখানে তারা গেছিলো এবং একদম বুকের পাটা একদম বুক ফুলিয়ে ঢুকছে দুজন পাঞ্জাবি বান্দা, ওই যে রুয়াব, ওই যে অ্যাটিটিউড, আমি প্রেমে পড়ে গেছিলাম ওদের। আমি তো বরাবরই নাস্তিক ভাই। এবার রিয়েল ওয়ানের সঙ্গে আবার আমাদের তফাৎ আছে, ওরা আবার আধো নাস্তিক, ওরা ভগবান মানে। আচ্ছা, ওরা প্রতিটা ভিডিওতেই বলে, মানে যখন আর কি এখন কনসেপ্ট চেঞ্জ করে দিয়েছে সেটা আলাদা ইস্যু, তখনও বলতো তারা কি বলতো, ভূত বলে কিছু হয় না, যতদিন ভগবান আছে ভূত বলে কিছু নেই। তাহলে ভাই তুই যখন ভগবানই মানছিস তাহলে ভূত কেন মানছিস ভাই? দুটো কনসেপ্ট তো মানে গুলিয়ে ফেলছিস জলেতে। তুই ভূত না মানলে ভগবানও মানবি না, কিন্তু আমাদের কনসেপ্ট আলাদা, আমরা যেমন কিছুই মানি না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে চ্যানেলে মেন ব্যাপার, আমি ওদের অ্যাটিটিউড লেভেল আমার খুব ভালো লেগেছিলো। তারা ভূত দেখায় না, তারা রিউমার ছড়ায় না, উল্টে যারা ছড়াচ্ছে তাদের জায়গায় গিয়ে ওপেন চ্যালেঞ্জ মারছে। এই যে জিনিসটা, এগুলো না ভাই, এতদিন আমি শুধু ভেবেই এসেছি, বহু বছর ধরে আমি ভেবে এসেছি কী কন্টেন্ট নিয়ে খোলা যেতে পারে। বিশ্বাস করো আমি কোনো দিন কন্টেন্ট খুঁজে পাইনি। আমি কোনো দিন আমি কী করবো, রোস্ট করবো কাউকে নিয়ে? না, হবে না আমার দ্বারা, রোস্টিং আমার দ্বারা হবে না। আর কি করবো, ব্লগ করবো, হাঁটু কাঁপে, হাই গাইজ বলতে হাঁটু কাঁপে। এই কদিনের জন্য একটা চ্যানেল খুলেও ছিলাম আমি, পিতঙ্গ বলে, 2টো ভিডিও এনেছি, পোষায় না। আমি মনে হয় যেন আমি ওর জন্য তৈরি হইনি। দেন আমি খুঁজে পেলাম আমার লক্ষ্যকে, সেটা হচ্ছে নাস্তিকতার মানে নাস্তিকবাদকে প্রমোট করব আর রিউমারকে ঘাটাবো, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে দাঁড়াবো, সত্যিটাকে তুলে ধরবো জনগণের সামনে। এমনিই জনগণ সরে যাবে যখন বুঝতে পারবে। তো তারপর আমি একটা চ্যানেল খুলি, কনসেপ্ট আমি রিয়েল ওয়ানের থেকেই নিয়েছিলাম এবং
প্রতিটা ভিডিও রিয়েল ওয়ানে আমি ফলো করতাম, প্রতিটা ভিডিও। এখনও অবধি টিএলবির টিটা যেটা আছে না অ্যালফাবেটটা, ওটা রিয়েল ওয়ানে কপি করা। বাপ মানতাম ওকে আমি, যদি মানে টিএলবির কেউ বাপ হয়ে থাকে সেটা একমাত্র রিয়েল ওয়ান, এখন আর নেই। এবার তুমি ভাবো তুমি ভাবো তোমার বাবা, খুব ভালো একটা কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি, তোমার বাবা তুমি শ্রদ্ধা করো, তোমার মা হঠাৎ করে আলাদা হয়ে গেল, দুদিন পর দেখলে তোমার মাকে চেঞ্জ মানে করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল তোমার বাবা চেঞ্জ। এবার আরও ভালো একটা উদাহরণ দেখিয়ে বলি, নেতাজি তোমার আইডিয়াল, তুমি ধ্যান জ্ঞান তোমার নেতাজির ছবি, তোমার এতটাই ধ্যান জ্ঞান, তুমি স্ক্রল করতে করতে তুমি যখনই নেতাজির ছবি দেখো দাঁড়িয়ে যাও, এতটাই আইডিয়াল। ওর নামে তুমি কিছু সহ্য করতে পারো না, হঠাৎ করে একদিন তুমি মানে শুনতে পেলে নেতাজির হয়তো কেচ্ছা বেরিয়ে এলো কোনো কিছু, বা নেতাজিকে এতদিন তুমি যা কিছু মানতে ভুল, দেখতে পাচ্ছ সচক্ষে উইথ প্রুফ, তোমার জায়গাটা কোথায় নামবে বুঝতে পারছো, তুমি আকাশ থেকে পড়বে। ভাই ওর আঙুল ধরে আমি হাঁটতাম, রয়্যাল বেঙ্গলের প্রথম দিকের ভিডিওগুলো না সব ওকে ফলো করে আমার যাওয়া, এমনকি অনেক ডায়লগও রিয়েল ওয়ানের সমান আমার কপি পাবে। অনেক ডায়লগও এমন জায়গায় মেরেছি আমি যেখানে রিয়েল ওয়ানও বলেছে, একটা ভিডিওতে আমি দেখে নিয়েছি না এই ডায়লগটা সেরা ভাই, এটা আমি পরের ভিডিওতে আমি দেবোই। বাপ মানতাম ওই চ্যানেলকে আমি, সেই চ্যানেল আজকে 2 টাকার লোভে আজকে ওরা ভূত দেখাচ্ছে। মানে চ্যানেলে পুরো ওই একটাই চ্যানেল ছিল গোটা ইউটিউব হিস্ট্রিতে, হ্যাঁ চ্যানেলে পুরো ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, নর্মাল ভূত দেখিয়ে দিচ্ছে। RKR হিস্ট্রি বলে একটা চ্যানেল আছে, যে ওর 12টাটা বাজালো, ওর সর্বনাশ একমাত্র RKR হিস্ট্রিই করেছে, এক্সপোজ করেছে, সর্বনাশ করেছে, ওকে ট্র্যাক থেকে হাঁটিয়েছে। RKR ভূত দেখায়, আচ্ছা একটা পডকাস্ট করলো RKR এর সাথে রিয়েল ওয়ান, সে তখন বলছে যে তোমরা কতদিন হলো চ্যানেল খুলেছো? RKR বলছে আমরা 1.5 বছর হলো খুলেছি। 1.5 বছরে 1 মিলিয়ন পার, আমি 4 বছর ধরে চালাচ্ছি, আমার 2 লাখ সাবস্ক্রাইবার। ওই যে মোটিভেশনটা দিল না RKR, ভাই ভূত দেখাও, চ্যানেল এমনি গ্রো হবে, হয়েছে ভাই। আজকে রিয়েল ওয়ান 2 মিলিয়ন ঢুকছে, 2 মিলিয়ন ভূত দেখিয়ে। আজকে আমি ঢুকতে পারতাম না ভূত দেখিয়ে, ভাইরাল হতে পারতাম না আমি কেন ট্র্যাক চেঞ্জ করবো ভাই? আমার বাপ চেঞ্জ হয়ে গেছে ঠিক কথা, বাট আমিই বাপ এখন। আমাকে দেখে যদি একজনও, আমি তো বলেছি আমার কোনো সাবস্ক্রাইবার যদি এরকম কোনো চ্যানেল খোলে আমি বিনা পয়সায় প্রমোট করবো তার চ্যানেল। আমি চাই এরকম চ্যানেল এগোক। রয়্যাল বেঙ্গল কেন একা থাকবে ইয়ার ইয়েতে? কেন আমি কি একা ঠিকে নিয়ে বসে আছি? আমার আজকে এত শত্রু বেড়ে গেছে, আমি তো একা পড়ে গেছি, আমার লেভেলে তো কেউ আসতেই পারবে না, অকাতের বাইরে সব, আমি তো অকাতের বাইরে। আমি একাই যে কোনো ইউটিউবার, যে কোনো তান্ত্রিক, যে কোনো পুরোহিত খেয়ে ফেলবো সবাইকে, আমি তো একাই 100, কিন্তু একা তো শত্রু বাড়ছে আমার। এই একা শত্রু বাড়ার আগে যে প্রথম ধাপটা ছিল সেটা ওই বেগুন খোলার যেটা বললেন আর কি, বেগুন কোদর, হ্যাঁ ওখানকার ঘটনাটা। ওখানে আমি লাইভ এসেছিলাম, তো আমি কিছু দেখতে পাইনি ফার্স্ট, আমি গিয়েছিলাম। আর বেগুন কোদরে একটা ব্যাপার আছে, তো ব্যাপার বলতে আমি যখনই বলবো না এরকম ব্যাপার আছে, তুমি ভেবে নিও না আবার কিছু দেখতে পেয়েছি, এগুলো অনেক ব্যাপার থাকে না, এগুলো বলার রোম খাড়া করে দেওয়া। বেগুন কোদর আমি যখন ফার্স্ট যাই, এখন তো বেগুন কোদর অনেক চেঞ্জ হয়ে গেছে, একটা মাত্র স্টেশন বিল্ডিং, একতলা। অ্যাকচুয়ালি বেগুন কোদর ওটা হচ্ছে হল্ট। তো এই যে সবাই বলে না বেগুন কোদরে কিছু আছে কিছু আছে কিছু আছে, ভাই তোমার বাড়িটাও যদি দিন 7 জন্য বন্ধ করে দেওয়া হয় না, তোমার নিজের বাড়িতে ঢুকতে হন্টেড ফিলিং আসবে, এটা নিয়ম আমাদের। বেগুন কোদর রেল স্টেশন এমন একটা রেল স্টেশন যেটা প্রায় 60 বছর ধরে বন্ধ হয়েছিল, মমতা ব্যানার্জি আবার চালু করেছিল ওটাকে। আমি ডিটেলটা অতটা জানি না, তোমরা গুগল সার্চ করলে দেখতে হবে, 60 বছর বন্ধ ছিল। এবার একটা আতঙ্ক জন্মে গেছে সবার, কেন বন্ধ, কেন ট্রেন দাঁড়ায় না? বন্ধ হয়ে যাওয়া কোনো একটা আলাদা কারণ তো থাকতেই পারে, হ্যাঁ একটা মার্ডার হতেই পারে, কিন্তু ট্রেনের পেছন সাদা শাড়ি পরে কেউ ছুটছে এরকম একটা স্টোরি সাজিয়ে দেওয়া, সবাই জানে। অ্যাকচুয়ালি এখন কিন্তু যুগ বদলাচ্ছে বদ্দা, একদম এখন যুগ বদলে গেছে অনেক। আমি দেখি আমার খুব ভালো লাগে জিনিসগুলো। এখন যারা রিউমার ছড়াচ্ছিল আগে, যারা ভূত দেখাচ্ছে, তারা এখন আবার অন্য জিনিস সাজাচ্ছে। হাসি পায় আমার এগুলো কথাগুলো শুনে। একটা টাইম যে চ্যানেল সাদা শাড়ি পরিয়ে ভূত দেখিয়ে এসছে, যে নিজে স্বীকার করেছে পডকাস্ট চ্যানেল আছে, আমি স্পষ্ট দেখছি আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, সেই এখন বলছে ভয়েতে, মানে টিএলবির ভয়েতে, যে ভূত কি ওই রকমভাবে দেখা দেয়? ভূত তুমি যেরকমভাবে ভাবছো সেরকমভাবে কিন্তু দেখা দেবে না ভাই। সাদা শাড়ি পরে তোমার সামনে এসে প্রকট হয়ে যাবে, ওরকম করে কিন্তু দেখা দেবে না। ভূত তোমাকে ফিল করতে হবে। তাহলে ভাই তুই এতদিন কি দেখিয়ে এসছিস? তুই তো তাই দেখিয়ে এসছিস, এখন কি ট্র্যাক চেঞ্জ করছিস টিএলবির ভয়? ভাই এই ভয়টাই থাকা দরকার আমাদের জন্য। যে ভয়টা না,
এটাই থাকা দরকার। আরও দিন যাবে আরও কাঁপাবো। এই যে ভয়টা সৃষ্টি হচ্ছে সবার মধ্যে, এই ভয়টা থাকা দরকার। এই ভয়টাকে আমি শ্রদ্ধা করি। ভয় দেখাতে গিয়ে তোমার যে শত্রুগুলো বাড়ছে, তুমি যেটা বাড়ুক, বললে যে অসুবিধা নেই, তুমি মার্ডারে মানে তোমার মানে জীবনহানির হুমকি পেয়ে সামথিং কিছু, হ্যাঁ। এইটা কি বিষয় ছিল এবং কোন ঘটনাটা নিয়ে এটা? জীবনহানির যে ব্যাপারটা হয়েছে, আমি কদিন আগে দীঘাতে একটা শ্যুট করতে গেছিলাম। এমনি আমার লাইফে এরকম, দেখো অ্যাকচুয়ালি আমাদের যে লাইন, আমাদের লাইনটা কিন্তু ভালো লাইন নয়, মানে জীবনের রিস্ক প্রচুর থেকে যায়। বিশেষ করে শুধু আমাদের লাইন না, যারা ভূত দেখাচ্ছে তাদেরও আমি বলবো, এবার তাদের যদি এবার মাঠে ঘাটে পাশে পরিচিত এলাকায় গিয়ে শ্যুট করে সেটা আলাদা ইস্যু, কিন্তু আমাদের মতো যদি অথেন্টিকেটেড এলাকায় গিয়ে শ্যুট করে, কোথায় রাজস্থান, কোথায় কুলধারা, কোথায় ডাউহিলের ফরেস্ট, কোথায় হিমাচলের জঙ্গল, এই সব জায়গাতে আমাদের ফার্স্ট যে ভয়টা আসে সেটা হচ্ছে চুরি ছিনতাই। সাপখোপেরও অত ভয় আসে না, কারণ সাপখোপ খুব নিরীহ হয়, ওয়াইল্ড অ্যানিম্যাল অতটা ক্ষতি করে না। সবথেকে বড় ভয় হচ্ছে মানুষকে নিয়ে। এবং আমাদের সাথেই যায় 3-4 লাখ টাকার জিনিস, আমাদের ব্যাগেই থাকে অল টাইম। সাপোজ বলছি আমার ম্যাক থাকে, হ্যাঁ, সব কিছু যদি ছিনতাই হয়ে যায়, আমরা তো সবসময় হোটেলে নাইট স্টে করি না, আমরা এমনও জায়গা আছে আমরা শ্যুট করে বেরিয়ে চলে আসি ওই দিনই। এবার ম্যাকটা এই জন্যই রাখি, ওখানে স্টোরেজ ক্যাপাসিটিটার জন্য হয়তো দেখা যাবে মেমোরি ফুল হয়ে গেলো, সাথে সাথে ওখানে ট্রান্সফার করে নিলাম, আবার শ্যুট শুরু করে দিলাম, এই জন্য আমাদের ম্যাকবুকটা রাখতে হয়। এবার সব কিছু ম্যাকবুক আছে, মিররলেস ক্যামেরা আছে, আইফোন আছে, এসব যদি বেচে বুচে করে তাহলে তো মোটামুটি 4 লাখ টাকা 5 লাখ টাকার কাছাকাছি তোমার ওখানেই বাজেট হয়ে যাচ্ছে। এই যে চুরি ছিনতাই, তারপর তো ক্যাশ তো থাকেই ধরো, এইটা হচ্ছে ফার্স্ট টার্গেটের ভয় আমাদের প্রত্যেকে যারা মোটামুটি এই সেগমেন্টে কাজ করছে, ভূত হোক আর ভূতবিহীন হোক, হ্যাঁ একদম। বিশেষ করে আমরা, বাকিরা এত অকাতের বাইরে সিরিয়াসলি বদ্দা বলে দিচ্ছি, বিশ্বাস করো। আর যাদের একটু অকাত আছে তাও 4 চাকার গাড়িতে যায়, আমরা তো এখনো পর্যন্ত সেই অকাতটা আমাদের হয়নি, আমরা এমনিই চলে যাই, আমরা নিজেরাই 4 চাকা। অকাত মানে এটা বলছো না যে অকাত মানে খুব বড় ব্যাপার না, আমরা টাকা পয়সার দিক থেকে আসছি না, আচ্ছা। আমরা সাহসের দিক থেকে অকাতে আসছি। আমরা তো এমনি, হিমাচলের একটা জঙ্গল আছে, বলবো এখন? হ্যাঁ শিওর। না, তার আগে তুমি এটা দীঘার ওই ব্যাপারটা। দীঘায় একটা হোটেল আছে যেটা এবিপি আনন্দ আজ থেকে প্রায় 6 বছর আগে কভার করেছিল হোটেলটাকে। একজন সুইসাইড করে মারা যায়। হোটেলটার নাম আমি নিচ্ছি না ফর সিকিউরিটি রিজন, আমি আমার ভিডিওতেও নিইনি। তো ওই হোটেলটায় একজন গলায় দড়ি দিয়ে মারা যায়, তারপর নাকি ওই হোটেলের মালিক খুব ভয় পেয়ে যায়। দীঘাতে তুমি দেখবে হোটেলগুলো কিন্তু মালিকানা কিন্তু একজনের থাকে, লিজ কিন্তু সবার নেওয়ার থাকে, ওগুলো লিজেই চলে হোটেলগুলো। আজকে এবছর যে লিজে নিয়েছে পরের বছর নাও থাকতে পারে সেই মালিক, ঠিক আছে, ভাড়ায় চলে। গেছি ওই খবরটা শোনার পর, তারপর নাকি যাগযজ্ঞ হয়েছে, সুইসাইড করে, আমি ট্র্যাক থেকে বারবার সরে যাচ্ছি, সুইসাইড করে মারা যাওয়ার পর ওই হোটেলে যাগযজ্ঞ হচ্ছে পুরোহিত থেকে, রীতিমতো ম্যানেজার ইন্টারভিউ দিচ্ছে, হ্যাঁ হোটেলে ভূত আছে তাই জন্য যাগযজ্ঞ করা হচ্ছে, আমরা যাগযজ্ঞ করছি। তারপর অবভিয়াসলি আমি তোমাকে ওই যে একটু আগে বললাম বিজ্ঞান মঞ্চের একটা লোককে দিয়ে শেষ হয়, তো বিজ্ঞান মঞ্চের একজন সভাপতি শেষকালে বক্তব্য রাখলেন যে আজকে ভারত চাঁদে যাচ্ছে। সেই জায়গায় এরকম কথা শোনাও পাপ, আজকাল যে শুনতে হচ্ছে ভূত বলে বক্তব্যটা, বলে শেষ হয়ে গেল। তা আমি ঠিক করেছিলাম এই হোটেলটা আমি কভার করবো, আজ থেকে 2 বছর আগের কথা বলছি, 22 সালের কথা। গেছিলাম, তখন তো ম্যানেজার চেঞ্জ, কারণ আমি এবিপি আনন্দের যাকে ম্যানেজার দেখেছি তিনি আর নেই, নতুন মুখ। তাকে যখন গিয়ে বলছি দাদা এরকম আপনাদের, আর রুমটার নাম্বার ছিল 303 কিন্তু খুব সুইট নাম্বার, ভূতের সাথে যায় ভালো, দেখবে ম্যাক্সিমাম হন্টেড কেস 303 নাম্বার ঘরেই হয়। জানি না ওটা কোইন্সিডেন্স নাকি ওটা এবিপি আনন্দ ফেক দেখিয়েছিল, বাট রুম নম্বরটা 303ই দেখিয়েছিল, এখনও আছে ভিডিওতে। তো আমি বললাম যে 303 নম্বর রুম, বলছে আমাদের হোটেলে দাদা 303 নম্বর রুমই নেই। মানে আর আমি দেখবো একবার, দেখালো সত্যি ভাই 300 ঘরে কোনো ডিজিটই নেই, 200 ঘরে ডিজিট আছে, 3 তলা 2 তলা 1 তলা সব ছেঁকে ফেললাম, কোনো 300 ঘরের রুম নেই। তারপর আমি ঘটনাটা বললাম এই ব্যাপার, বলছে না না মিথ্যে কথা। তখন আমি ভিডিও দেখালাম এবিপি আনন্দ, বলছে ও আচ্ছা এই ম্যানেজারটা, গালাগালি দিয়েছিল, এই ম্যানেজারটা ও পাগল। আচ্ছা ঠিক আছে দাদা, আমাদের একটা কাজ করবেন, আমাদের নাইট স্টে করতে দেবেন এই হোটেলে একবার ওই ঘরে। আর তখন ওরা পুরোপুরি এড়িয়ে গেছিলো জিনিসটা, না 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 এরকম আমরা চাইছি না। আর দেখুন আমরা রিউমার ছড়াতে আসিনি, রিউমার মেটাতে এসেছি। আজকে এবিপি আনন্দর ভিউটা, মানে এবিপি আনন্দর ভিডিওটা 3 থেকে 4 লাখ লোক দেখেছে, কত লোকের মধ্যে আপনাদের হোটেলের সম্পর্কে নাম সমেত রিউমার ছড়িয়েছে। আজকে সেই জিনিসটা আমরা মেটানোর জন্য এসেছি, আমরা কিন্তু ছড়ানোর জন্য আসিনি। না না আমাদের লাগবে না, ওই যে একটা জিত চেপে গেল না। 2 বছর পর আবার গেছিলাম এই বছরে, আর চিনতে পারিনি আমাকে, 2 বছর আগের মুখ মনে থাকে। আমরা গেলাম, এবার কিন্তু গিয়ে কোনো পারমিশনের ব্যাপার না, সরাসরি ঢুকে গেছি, ঢুকে রুম ভাড়া নিয়ে নিয়েছি ট্যুরিস্ট হিসাবে,
শ্যুট ফুট করে বেরিয়ে চলে এসেছি, 2 দিন পর ভিডিও পাবলিক করে দিয়েছি, 3 দিনের দিন ম্যানেজার ফোন করেছে, ওপেন থ্রেড, এই দেখে নেবো, ইয়ে করে দেবো, থানায় এফআইআর হয়েছে। এফআইআর হয়েছে, ঘুমোচ্ছিলাম বুঝলো তো। এবার ন্যাচারালি আমাদের ঘুম ভাঙেই বেলা 1টা 1:30 পর। বাট তুমি যে যেখানে স্টে করলে সেখানে তো রুম নাম্বার আর ফিক্সড হলো না কিছু? হ্যাঁ, কিন্তু এখানে একটা গল্প আছে। আমরা প্রথমে ভুল রুমে ঢুকে গেছিলাম, সেটা আমরা বলি হয়তো সম্ভব, প্রথমে ভুল রুমে ঢুকে গেছিলাম। কিন্তু হোটেলটা এমনভাবে না, হোটেলের 3 তলায় কেসটা হয়েছিল, 3 তলায় কেসটা হয়েছিল। 3 তলাটা এমন, তুমি নিচ থেকে গ্রাউন্ডে দাঁড়িয়ে 3 তলা দেখতে হবে না হোটেলে, কারণ ওটা চিলেকোটার দিকে 3 তলা, সামনের দিকে ছাদ পড়ছে, সামনে থেকে হোটেলে 2 তলা মনে হয়। কথা বুঝতে পারলে? প্যাটার্নটা সাজাতে পারলে, প্ল্যানিংটা? এবার আমার মাথায় সবসময় ঘুরছে ওপরের রুম, কারণ এবিপি আনন্দ যেভাবে শ্যুট করেছে, শর্টগুলো যেভাবে নিয়েছে আমি দেখতে পেয়েছি, ব্যালকনি থেকে নিয়েছে, তার মানে ব্যালকনির ধারের রুম হবে, 2 তলার ঘর হবে। গেছি, নিয়েছি। ও বাবা, ঘরে ঢুকে দেখছি দরজার প্যাটার্ন আলাদা। এবিপি আনন্দ ভিডিওটা চালিয়েছিলাম, তখন দেখছি দরজার সঙ্গে দরজার প্যাটার্ন মিলছে না, দেওয়াল মিলছে না। তারপর তোমার ঘরের মধ্যে 2খানা ঘর, একখানা স্টোর রুম টাইপের, বাঁদিকে বাথরুম, এটা ঘর। অথচ এবিপি আনন্দের যে ঘরটা আছে সেখানে একখানাই ঘর ছিল, সেটা বাথরুম, মানে একখানাই দরজা ছিল ঘরের ভেতরে, সেটা বাথরুম। আমাদের এখানে 2খানা দরজা আছে, কিছুই মিলছে না, তাহলে কি ভুল রুমে এলাম? আমার বউ বলছে ঠিক আছে ছাড়ো না, শ্যুট করে দাও, পাবলিক কথা দেখতে যায় না মিলিয়ে। আর না ভাই, মিথ্যা কেন দেখাবো? মিথ্যা তো দেখাবো না ভাই, লয়াল বেঙ্গল, দরকার পড়লে আবার আসবো। এবার পরের দিন আবার থাকার প্ল্যান করেছিলাম। এবার পরের দিন তখন আমি পুরো ছকে ফেলেছি, ও ঘর মাল 3 তলাতে আছে। রাতে উঠেও ছিলাম ঘরের দরজার প্যাটার্ন মেলাতে, হ্যাঁ দেখছি, হ্যাঁ সেম এবিপি আনন্দ যেরকম প্যাটার্নের দরজা সেরকমই প্যাটার্নের দরজা 3 তলাতে। আমরা চুপি চুপি উঠেছিলাম। এরকম আমাদের মতো নচ্ছার ছেলেগুলোর পক্ষে এটা সম্ভব, মানে আমরা কত বড় নচ্ছার, ফিরে চলে এসেছি। পরের দিন কিন্তু বলিনি। এবার তুমি চিন্তা করো, ওই একই হোটেলে আছি, ব্যালকনি রুম নিয়েছি, পরের দিন যদি বলি দাদা 3 তলার ঘরটাই নেবো, আজকের এই রুমটা ভালো লাগছে না, সন্দেহ হয়ে যাবে, সন্দেহ হয়ে যাবে। বাড়ি চলে এলাম পরের দিন। বাড়ি এসে 1 দিন পর আবার গেলাম দীঘা, সঙ্গে সঙ্গে রিজার্ভেশন করে নিলাম, ছুটলাম দীঘা। পরের দিন আবার দীঘা। কী আবার আপনারা আবার? আর বলো না, আমরা এখানে একটা বন্ধুর বাড়িতে স্টে করে গিয়েছিলাম, ওই দিন বাড়ি যাইনি। এলাম এখানে, বউ বলছিল ব্লগ করবে, তালসারি ফালসারিগুলো করা হয়নি আগের দিন, তাড়াহুড়োর চোটে চান করতে চলে গেলাম, সন্ধে নেমে গেল তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন। আর সেই দিন প্ল্যান সাজিয়ে গিয়েছিলাম আমরা যে গিয়েই 3 তলার রুমটা নেবো, যে ভাল লাগছে না ব্যালকনির রুমটা, আজকে 2 তলায়, আজকে 3 তলার দিকে নেবো। বলতে হলো না, গিয়ে দেখছি ওই রুম দুটোই বুক হয়ে গেছে। বাহ, বলতে আর হলো না, দিয়ে বলছে 2 তলার দিকের চাবি নিয়ে গেছে। আর না, 2 তলায় এত ভেতরে রুম নেবো না, 3 তলায় দিয়ে দাও, ছাদের দিকটা করে হাওয়া বাতাস আসবে। বলছে চলো। এবার ওই 6-7 সেকেন্ডের মধ্যে আমাদের রুম মেলাতে হয়েছে, কারণ আমরা তো আগের দিন দেখে গেছি 3 তলার দরজার প্যাটার্ন, কোন ঘরটা তো বুঝতে পারছি না, কারণ ডান দিকে একটা ঘর আছে, বাঁ দিকে একটা ঘর আছে। এবিপি আনন্দ তো অত ভালো করে ফুটেজ দেখায়নি, আমায় তো মেলাতে হচ্ছে অন্যরকমভাবে। তখন আমি দেখলাম, ধরো এটা দেওয়াল, ঠিক আছে, এটা দেওয়ালে প্যাটার্ন, এই দিকে একটাই ঘর আছে, এর টানে টানে একদম ছাদের ধারে, তারপর ছাদ পড়ে যাচ্ছে। এই দিকে আছে 2টো ঘর, তাহলে হতে পারে এই ঘরটা, সামনের ঘরটা, না হলে ওই ঘরটা। তাহলে কিভাবে হবে? বউকে বলা ছিল যে আমি চোখ টিপলেই একমাত্র থেমে যাবি, তার আগে থামবি না। প্রথমে একটা ঘরে ঢুকলাম, দিয়ে ওটা দেখলাম ওই ঘর নয়, এই দিকের ঘরটায়। তখন বউ বলছে, আমাকে ইশারাও করতে হয়নি, বলো ওই ঘরটা একবার দেখবো। আরে নে না, এই ঘরটাই নে না, কী আছে, এটাও তো ধারেরই ঘর। না, আমি ওই ঘরটা নেবো, ও ঘরটা আরও ধারের। গেলাম, তখন খুলে দেখছি মাল, হ্যাঁ এই ঘরটাই। আমার তো জহুরির চোখ, কেন যে ভুল করলাম আগের দিন, গিয়ে ভুল ঘরে ঢুকে পড়লাম কে জানে। হ্যাঁ, এবিপি আনন্দের সাথে প্যাটার্ন মিলছে, ডান দিকেই বাথরুম। আমি তো বাথরুম মেলাচ্ছিলাম, আমি তো ফার্স্ট টার্গেট বাথরুমে নিয়েছি, যে বাথরুমটা কোন দিকে দেখবো, তাহলেই ঘর মিলে যাবে। রাতের দিকে যে ইনভেস্টিগেশন শুরু করলাম, সবাইকে অনুরোধ করবো টিএলবিতে পারলে ভিডিওটা গিয়ে দেখো, প্রথম 3 নম্বর ভিডিওর মধ্যেই পেয়ে যাবে এখন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা দেখো, ফেলুদা ব্যোমকেশের টাইপের ফিল পাবে। ভাই এখনও প্রতি গদি পর্যন্ত পাল্টানো হয়নি জানো। আমি বিছানা গদি দেখলাম সেম তুলে, একটা বিড়ির প্যাকেট পেয়েছিলাম, সম্ভবত ওই ড্রাইভারের যে সুইসাইড করেছে, ওই ঘরটা একটু থাকে না, ওই ঘরটা থাকে না, ছাদ পুলিশে সিল করে দিয়ে গেছে। আমি ছাদের চাবি চেয়েছিলাম, কারণ ছাদটা একবার দেখাতাম, ওটা আমার অ্যাম্বিশন ছিল, ওখানে লক্ষ্য ছিল, কিন্তু সেটা তারা পারলো না, বললো দাদা ওটা পুলিশে সিল করে দিয়ে গেছে, ছাদে উঠতে দেয় না। মানে তারপর কথা চেঞ্জ করে বলছে, এবার পুলিশের কেচ্ছাটা তো বেরিয়ে যাবে, তখন বলছে এখানকার সব হোটেলের ছাদেই সিল, ঢেকে দিল কথাটা, ছাদে উঠতে দেয় না। আমি বলছি কেন ছাদে উঠবেন কেন? আরে এই মদ ফদ খাবো ছাদে উঠে সন্ধ্যাবেলায়, একটু বুঝতেই পারছো দীঘা ঘুরতে এসেছি। কী বলবো, ওদের সাথে ওই রকম টাইপেরই কথা বলতে হয় যেটা ট্যুরিস্ট করে।
যেটা ট্যুরিস্টের ন্যাচারাল হ্যাবিট সেটাই বলতে হয়। হ্যাঁ, ছাদে ঠান্ডায় দাঁড়িয়ে মদ খাবো। বলো না দাদা, ছাদ তো পুলিশে সিল করে দিই। এবার যখন ভিডিওটা আমি পাবলিক করেছি, উদুম থ্রেড ওখান থেকে, তাহলে আপনি যা করতে পারেন করে নিন, ভিডিও ডিলিট হবে না, যা করতে পারেন করে নিন। এফআইআর করলে তো 24 ঘন্টার মধ্যে তুলতে আসে। আমি তো ভেবেই প্ল্যান সাজিয়ে রেখেছিলাম, কোনো একটা হন্টেড প্লেসে গিয়ে বসে থাকবো, পুলিশ বাড়িতে আসবে, মা কোনো হন্টেড প্লেসে অ্যাড্রেস দিয়ে দেবে, পুলিশ এমনি ভয় পালিয়ে যাবে, আসবেই না। হন্টেড প্লেসে কে ধরতে যায় এমনি? আমার তো ঠিকানাই ওরকম কোনো পুরো বাড়ি থেকে বসে থাকা। তো এরকম যাই হোক, কিছু হয়নি ওরকম কিছু। থ্রেডিং দিয়েছিল, বাম্পার থ্রেডিং দিয়েছিল। হ্যাঁ, কেটে ফেলে রেখে দেবো। তো আলটিমেটলি ওই ঘরে কিছু ফিল করেছিলে? কিচ্ছু নেই। প্রথম কথা, আমি দেখো, আমি যে সমস্ত এরিয়ার মধ্যে যাই, এ মাল থাকে না। এদের নিজেদেরও একটা কমিউনিটি আছে। আচ্ছা, এদের কানো কান খবর হয়ে যায় যে টিএলবি আসছে, একটাও থাকে না। এবার তারপর থ্রেডের পর আর কোনো রকম কিছু রিয়াকশন কিছু আসে? কোনটা? এই থ্রেড দেওয়ার পর আর তো ফোন করেনি। দুবারই ফোন করেছিল। একবার হচ্ছে দিনের ভিডিওটা ছাড়ার পর, একবার হচ্ছে রাতের ভিডিওটা ছাড়ার পর। রাতের ভিডিওটা ছাড়ার পর আরও থ্রেড এসেছিল, হ্যাঁ আপনাকে দিনের বেলায় ভিডিওটা ছাড়ার পর এত চেঁচামেচি করলাম, আপনি আবার গদি তুলে দেখাচ্ছেন রাতের ভিডিওতে। আমি বললাম রাতের ভিডিওতে তো আপনার হোটেল দেখায়নি, কোন ঘর কে না দেখতে আসছে। আমি আবার বুঝালাম, বোঝে না আপনি ডিলিট করুন। না, ডিলিট তো আমি প্রথমেই বলেছি হবে না। তার মধ্যে আমি দিনের ভিডিওটা আমি সরিয়ে দিয়েছি, যেহেতু দেখো কারোর ব্যবসায় ক্ষতি করে তো লাভ নেই আমার। সে যখন চাইছে না আলটিমেট যে আমার হোটেলের নাম শো করছে, সব কিছু শো করছে, তুমি যেটা দিনের ভিডিও বানিয়েছো, আমার তার ব্যবসায় ক্ষতি করে কী লাভ? বাহ, একটা ভালো বিষয়, মানে সফট কর্নার থেকেও ব্যাপারটা। হ্যাঁ অবশ্যই। দীঘার ব্যাপারটা তো জানলাম। তো আলটিমেটলি এখন আশা করি তোমার চ্যানেলে 100-150 ভিডিও তো হবেই, যা এই রিগার্ডিং হয়েছে। হ্যাঁ, পেরিয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে কোনো জায়গায় কোনো ফিল আসেনি যে হ্যাঁ এখানে হয়তো কোনো নেগেটিভ এনার্জি বা কিছু ভয় বা কোনো রকম ফিলিংস? ভয়ের জায়গা যদি বলতে চাও, ভয় মানে শুধু ভয় না, আমাদের কাঁদিয়ে ছেড়ে দিয়েছিল এমন একটা জায়গা আছে। সেটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশের, এটা নিয়েও একটা বড় গল্প আছে, গল্পে পরে আসছি, আগে কিস্সাটা শোনো আগে। হিমাচল প্রদেশে একটা জঙ্গল আছে, নাম হচ্ছে বারোগ। ইন্ডিয়ার টপ 10 হন্টেড প্লেসের মধ্যে একটা, ওটা খুব সম্ভবত 6 নাম্বার কি 7 নাম্বারে পড়ে যদি টপ 10 হিসাবে বিচার করা যায়। প্রথমটা তো ভানগার কুলধারা। তো বারোগে একটা টানেল আছে, তোমরা তো জানো যে বারোগ মানে হিমাচলে অনেক টানেল আছে, টয় ট্রেন টানেল যেগুলো। তো আগেকার দিনে কী করা হতো, টয় ট্রেনের জন্য টানেল যেগুলো খোঁড়া হতো, সেগুলো একটা ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়ে দেওয়া হতো, সে কাজ করতো। কিন্তু আগেকার দিন এত উন্নত ছিল না যে এত জিপিএস পিপিএস দেখে এখন তো ধারাকসে করে দেবে। কিন্তু তখনকার দিনে যা কিছু হতো সব কিছু নিজের বুদ্ধি খাটিয়ে, এবং যা কিছু নিজের কাছে থাকতো, আইডিয়া থাকতো, আইডিয়া হিসাবে মেন কাজ করা হতো। বেসিক্যালি সবটাই নিজের ওপর ডিপেন্ডেন্ট ছিল। তো ওনাকে টানেল খোঁড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। উনি কী করেছেন, টানেলটা খুঁড়েছে, ওনার নাম ছিল বারক। টানেলটা খুঁড়েছে, মাল মেলাতে পারেনি ওইদিকে, ও বের করেছে একদিকে, বেরিয়েছে অন্যদিকে। এটার জন্য ব্রিটিশ থেকে ওনাকে একটা সামথিং জরিমানা করা হয়েছিল, এবং ওকে অনেক অপমান করা হয়েছিল। মেন ব্যাপারটা জরিমানার নয়, মেন ব্যাপারটা হচ্ছে আত্মসম্মানে আর লেগে গেছিলো ভেতরে। তখন তিনি কী করেন, নিজের রিভলভার দিয়ে ওই টানেলের ভেতরেই, তার করা টানেলের ভেতরেই গিয়ে সুইসাইড করে। এরপর মানুষের যেটা কাজ, রিউমার ছড়ানো। হ্যাঁ, টানেল থেকে রাতেরবেলা আওয়াজ আসে, এই আসে সেই আসে, রিউমার। সেইখান থেকে জায়গাটা বিখ্যাত হয়ে আছে দ্য বারোক টানেল। অনেকে বলে দ্য টানেল নাম্বার 33। অনেক ইউটিউবার জায়গাটা কভার করেছে, কিন্তু ওটা আমি বলে রাখি, ওটা ভুল টানেল। যারা কভার করেছে তারা ভুল টানেলে কভার করেছে। এবার বলি, টানেলটা তো সে ভুল করেছে, কারণ খুঁড়েছে একদিকে, বেরিয়েছে অন্যদিকে। ওটা তো ভুল, ওটা তো অকেজো হয়ে গেল টানেলটা, ওটা তো ইউজ করা যাবে না। তারপর ওই মানে কেচ্ছাটার পর বারক সাহেবের স্মৃতির উদ্দেশ্যে নতুন করে টানেল তৈরি করা হয় ওখানে। ওই স্মৃতির উদ্দেশ্যে নাম দেওয়া হয়েছিল বারক টানেল। আচ্ছা, ওটা নতুন টানেল বদ্দা, ওটাতে কোনো কেস নেই, ওখান দিয়ে টয় ট্রেন যায়। আমাদের ইনভেস্টিগেশন কোন হাই লেভেলের বুঝতে পারছো? ইনফ্যাক্ট তুমি যদি গুগলে টপ বারক টানেলগুলো সার্চ করো না, নতুন টানেলটারই ছবি আসবে, পুরোনো টানেলটা দেবে না কেউ। পুরোনো টানেলটার খোঁজ লাগিয়েছিলাম অন্য একটাভাবে। এবার গল্প শোনো, পুরোনো টানেলটা কোথায় আছে। হিমাচল প্রদেশে একটা জঙ্গল আছে, ওমাল পাহাড়ের ওপরে, 3.5 কিলোমিটারের ওপর পথ, ওপরে ভাগে বলছি, নট সোজাসুজি, ট্রেকিং করে যেতে হয়। আর এই গোটা রাস্তাটা জঙ্গলে ভর্তি, ডিপ ফরেস্ট। তার থেকেও বড় ভয়, ওয়াইল্ড অ্যানিমেলের ঠাসা। তুমি চিন্তা করো, এক পা করে এগোচ্ছি,
বেসিক্যালি আমরা নর্মাল কোনো জায়গায় যখন যাই না শ্যুটে, আমরা আগে দিনে ইনভেস্টিগেশন করি, কারণ রাতের বেলায় যাওয়া মানে না কোনো মানে কি খুঁজে পাওয়া যায় না, ওই তো যতটুকু আলো ততটুকু দেখা যায়, পাবে না। একটা জায়গাটার প্রপার ম্যাপ তৈরি করতে হলে না তোমাকে দিনের আলো জায়গা ভিজিট করতে হবে, নাহলে তুমি হাতড়ে বেড়াবে। আর আমার সঙ্গে ছিল রানার অসাধারণ এখানে ক্রেডিট। রানা একদম ঠিকঠাক একবারই শুধু দিনে গিয়েছিল, রাতের বেলা আমরা যখন যাই হোক শোনো, তো এবার দিনে যাচ্ছি, বিশ্বাস করো বত্তা তুমি চিন্তা করো, একটু করে যাচ্ছি আর হাড় গোড় পাচ্ছি শুধু রাস্তা থেকে। রাস্তা তো নয় অ্যাকচুয়ালি, পায়ে চলা রাস্তা, পায়ে চলতে চলতে যে রাস্তাগুলো তৈরি হয়ে যায় দুপাশে ঘাস, সেরকম রাস্তা, হাড় গোড় পাচ্ছি শুধু রাস্তা থেকে। কিসের? গরুর, বড় গরু পড়ে আছে, এরকম না একটা হাড় পড়ে আছে, বড় গরু পড়ে আছে, পাঁজরা সমেত, সব সমেত, গলা গ্রীবা থেকে শুরু করে মুখটা থেকে সব, মানে শুধু মাংসটা খেয়ে চলে গেছে হাড় বাদ দিয়ে। তুমি ভাবো আজকে পাহাড়ের ওপরে ওরকম খাড়াই পথ, যেখানে আমাদের জান ছুটে গেছে ওপরে চড়তে, সেখানে একটা গরু ওঠে কী করে? এটাও তো ভাবতে পারি যে কেউ বলবে ওখানে উঠে গরুটা মরেছে। ওই জঙ্গলে টেনে এনেছে গরুটাকে, মেরে ওপরে নিয়ে গিয়ে খেয়েছে। এইবার তুমি চিন্তা করো, যে জঙ্গলে দিনের বেলায় গিয়ে ওরকম পরিস্থিতি আমরা দেখছি, সেরকম তুমি উইদাউট প্রোটেকশন রাত 12টা 12:30টার পর আমরা ওই জঙ্গলে ঢুকছি একটা ছোট্ট আলো নিয়ে। এটা টিএলবির অকাত ছাড়া কী বলবো বত্তা, এটা পারবে কোনো চ্যানেল পারবে এই দম দেখাতে? আমার তো মনে হয় না এই লেভেলের ধক কারোর আছে। এটার দিক থেকে আমার সত্যি খুব মানে অহংকার হয়। আমার বউ বলে এত অহংকার পতনের মূল, না হোক পতন, কে পতন করবে? পতন করাতে হলে তো কাউকে ওভারটেক করতে হবে, কে পারবে ওভারটেক করতে? এই অকাত কারণ নেই। এই যে রিউমার মেটানোর অকাত, ভূত দেখানোর অকাত বলিনি, একটা সত্য প্রমাণ করার জন্য যে এতটা রিস্ক নেওয়া উইদাউট প্রোটেকশন, কিচ্ছু নেই। আজকে যদি আমাদের কপাল ভালো আমরা বেঁচে ফিরেছি ওখান থেকে, ওই একটা জায়গা বদ্দা আমাকে যদি লাখ টাকাও দিয়ে দাও, আমি ওখানে একা যেতে পারবো না। আমাকে 10 লাখ টাকা চ্যালেঞ্জ করলে আমি যাবো না সেকেন্ড টাইম। একবার বেঁচে মাথা খারাপ নাকি? একবার যে বেঁচে ফিরেছি ওটাই অনেক। চিন্তা করো, এমন একটা শট, মানে এমন একটা শ্যুট আমাদের, যেখানে ওই ভিডিওটার মধ্যে আছে টিএলবির এরকম বলছে, মানে রানা অ্যাকচুয়ালি আমাকে বলছে, প্রীতমদা চলো ফিরে যাই, একটা কাজ করো, অ্যাডোবে বসিয়ে ওটা এই দিনের ভিডিওটাই রাত করে এডিট করে ছেড়ে দাও, বলবে আমরা রাতে এসেছি। ভাবতে পারো টিএলবির মুখ থেকে এরকম কথা বেরোচ্ছে, যে কোনো দিন মিথ্যা দেখে না, সে দিনের ভিডিওকে রাত বানিয়ে এডিট করে ছাড়বে, তবু ওই জঙ্গলকে ভয় পাচ্ছে সে। চিন্তা করতে পারো কোন লেভেলের রিস্ক আমরা উঠেছিলাম। মানে ওখানে বন্য প্রাণীরা, সব থেকে ভয় লাগছে ক্যামেরার পিছনটা, শালা ওই দিকটা অন্ধকার, যত আলো সামনে, ফোকাস তো সামনে যাচ্ছে, একটাই তো আলো সব সামনে পড়ছে। এবার আমি যে ক্যামেরা ধরে হাঁটছি বা ও যে আমাকে ফোকাস করে ও হাঁটছে, পিছন দিক থেকে কী আসছে সেটা দেখা যাচ্ছে না। আর ওখানে তোমাকে খুঁজতে হবে না, ওরাই খুঁজে নেবে তোমাকে অত আলো দেখে, আর ওরা আলো ছাড়াও দেখতে পায়। ওখানে কী ধরনের প্রাণী ছিল? প্যান্থার ছিল, আচ্ছা ঠিক আছে, লেপার্ড ছিল, আর কি চাই? সোনায় সোহাগা, হায়না তো আছেই। ওয়াইল্ড অ্যানিম্যাল ফরেস্ট যেখান দিয়ে আমরা গেছি, কাঁটাতারে বেড়ার টোপকে ডিঙিয়ে গেছি ওখানে রাতের বেলা। আলটিমেটলি টানেলে পারমিশন নেই ওখানে। হ্যাঁ আলটিমেট টানেলে পৌঁছালাম, ওখানে গিয়ে গেঁজালাম খানিকক্ষণ। ইনফ্যাক্ট ওখানে দেওয়াও আছে যে মানে পাবলিক প্রহিবিটেড এরিয়া, বড় করে এরকম নোটিশ দেওয়া আছে ওখানে, এখানে ঢুকবেন না, ওয়াইল্ড অ্যানিম্যাল ফরেস্ট। তুমি চিন্তা করো, কাছে একটা গান নেই, কিছু নেই, কিচ্ছু নেই, লাঠি অবধি নেই, লাঠি অবধি ছিল না আমাদের কাছে। তোমাদের জান গেলে হয়তো মানে কী লেভেলে বুকে ধক থাকলে মানুষ ওয়াইল্ড। আরে ভাই ভূতে বিশ্বাস করি না ভাই, বাঘ সিংহকে তো করি। কাঁদিয়ে দিয়েছিল ওই দিন, এত যা ভয় পেয়েছিল। আর খিস্তি, এত খিস্তি আছে ভিডিওটাতে, মানে ভয় কাটানোর জন্য খিস্তি, বাদ নেই কিছু ভিডিওটাতে, মানে তুমি হেডফোন ছাড়া শুনতে হবে না, মানে ভয়ের চোটে এমন খিস্তি বেরিয়েছে শুধু। মাঝখান থেকে বলছে চলো ফিরে যাই, আবার আমি বলছি না ছেড়ে দাও, ভিডিওটার শেষ হয়ে যাবে, ভিডিওটার মানে এত খাটনি বৃথা হয়ে যাবে, চলো করেই আসি, মরবো, এই লেভেলের ধক। এই একটা জায়গা আমাকে ভয় পাইছিল। আর নেগেটিভ এনার্জি, তুমি যেটা প্রশ্নটা করলে, আমি ওটা নেগেটিভ এনার্জি কিনা বলতে পারবো না, আই এম নট শিওর, কারণ আমি যেহেতু মানি না। একটা জায়গা আছে, সেটা হচ্ছে একটা স্কুল আছে, যেটা আমার কাছে ম্যাক্সিমাম টাইম আমার কাছে রিকোয়েস্ট আছে। একটা স্কুল আছে, দুটোই স্কুল, দুটো প্রজেক্টই স্কুলের। একটা স্কুল আছে বর্ধমানের, আমি নাম নিচ্ছি না জায়গাটার, যেহেতু আমি উইদাউট পারমিশন ঢুকেছিলাম, আমার বদনাম করার কোনো অধিকার নেই, কারণ আমি রিউমার ছড়াই না, তবুও আমি বলছি বর্ধমানে একটা স্কুল আছে, 3 বার গেছিলাম, 3 বারই অ্যাক্টিভিটি পেয়েছি, আমার মতন ছেলে যে লয়াল দেখায়, কিন্তু তবুও আমি ওখানে বলে এসেছি এসব কিছু হয় না। ওই ভিডিও চলছে, হঠাৎ করে স্কুলের ঘটনাটা হচ্ছে,
অনেকে আবার বলবে হয়তো আমি রিউমার প্রমোট করছি, না ভাই আমি ঘটনাটা অ্যাকচুয়ালি বলে দিই যেটা রিউমার ছড়ানো আছে। রিউমার না, এটা সত্যি ঘটনা। ওই স্কুলে একটা বাচ্চা মেয়ে, প্রাইমারি গার্লস স্কুল, বাচ্চা মেয়ে রেপ হয়েছিল আজ থেকে বিগত 30 না 2009-এর তো আমি লাস্ট ডেট দেখলাম স্কুলের ব্ল্যাক বোর্ডে লেখা, তার মানে ক্লাস চলতো তখন। আই থিঙ্ক 2010 সালে স্কুলটা বন্ধ হয়ে যায়, এত বছর বন্ধই আছে একদম। তো ওখানে রেপ হয়, মার্ডারও হয় মেয়েটা, ঠিক আছে। তো আমরা যখন শ্যুট করছি, ফার্স্ট দিনের কথা বলছি, হঠাৎ করে একটা বাচ্চা মেয়েরই আওয়াজ বাবা বাবা করে চিল্লিয়ে থেমে গেল, আর ক্যামেরা ক্যাচ করেছে ওটা। এখানে কি কেউ আছেন? এদিক থেকে সাপ আওয়াজ। ওটা আছে তোমার ভিডিও? হ্যাঁ আছে, ওই ভিডিওটা একমাত্র রয়্যাল বেঙ্গলে বহুত সারা ফেলেছে, কারণ ভাই যে কোনো দিন ভূত দেখা না তার ভিডিওতে এরকম যদি একটা পেরিয়ে যায় সে তো ভাইরাল হবেই। কিন্তু ব্যাপার হচ্ছে আমি ওটা জাস্ট মনে করেছিলাম আশেপাশে কেউ বাবা বলে রেখেছে। সব থেকে তাজ্জব ব্যাপার কি শুনবে, আশেপাশে কোনো বাড়ি নেই, মাঠ, ফাঁকা মাঠ, বাইপাস আছে, এবার বাইপাস দিয়ে কেউ ডাকবে। ওই একটাই ভিডিও পাবলিক এখনও ডিমান্ড করে, দাদা স্কুলটা একবার ভিজিট করো, আরেকবার হয়ে যাক। সেকেন্ডবার যখন গেলাম আওয়াজ, আর ভুলভাল আওয়াজ হয় গো। আমি স্কুলে সেন্সার লাগিয়েছিলাম, কোনো সেন্সার রিড করেনি। মোশন সেন্সার আছে আমাদের, অনেকে বলে যে মোশন সেন্সার নাকি এসব রিড করে না, ওখানে করেনি মোশন সেন্সার রিড, কিন্তু দুমদাম আওয়াজ হয় ওখানে স্কুলে, কেউ কোথাও নেই, ভুলভাল আওয়াজ হয়। ভুলভাল আওয়াজ মানে সবসময় বলছি না যে বাবা বাবা ডাক আসবে, কোনো ছেলেমেয়ে খুট খাট ধূপ করে কিছু একটা পড়লো, এইগুলো কিছু একটা আওয়াজ হবেই, মানে বাচ্চারা খেলে যেমন হয় তোমাকে ইরিটেট করে দেবে আওয়াজগুলো। আচ্ছা। আর ফাঁকা তো আরও বেশি মানে ইকো হয় আওয়াজগুলো। সেকেন্ড টাইম পেয়েছি আওয়াজ, ফার্স্ট টাইমও আওয়াজ পেয়েছি, থার্ড টাইমে কোনো আওয়াজ পাইনি। থার্ড টাইমে পেয়েছিলাম টেম্পারেচার ফল, ঠান্ডা হয়েছিল পুরো। একটা ঘর অস্বাভাবিক ঠান্ডা, আরেকটা ঘরে গিয়ে ঘামছি। 3বার ভিজিট করেছিল। আর একটা ঘরের দেওয়ালে 5টা রক্তমাখা হাতের ছাপ আছে বাচ্চা মেয়ের। আই থিঙ্ক ওই ঘরটাই সাসপেক্ট, ওই ঘরেই হয়েছিল কেসটা। রক্তমাখা বাচ্চা মেয়ের ছাপ আছে। ভিডিওটার লিঙ্কটা তুমি ডেসক্রিপশনে দিয়ে দিও, আমি দেবো। ওইটা সবথেকে রয়্যাল বেঙ্গলের সবথেকে আলোচিত ভিডিও। ভাই যে চ্যানেলে কোনো দিন ভূত দেখা না, সেই চ্যানেলে 2-1 পিস ভূত বেরিয়ে গেলে এরকম তো হবেই। ওইটা হচ্ছে সবথেকে এখনও পর্যন্ত, এখনও অবধি যত হিট স্পট আমরা কভার করেছি, কুলধারা, ভানগাড়, যত কভার করেছি, সারা প্রত্যেকটার কমেন্ট বক্সে একটাই কমেন্ট, দাদা স্কুলটা কভার করো। স্কুলটা আমি জানি না কভার করতে হবে। আচ্ছা, তুমি তো অকাত বলছো, খুব সাহস তোমার, মানে অকাত মিন সাহস, যেটা তুমি বলছিলে আর কি, তোমার খুব সাহস, তোমার চ্যানেল খুব সত্যিবাদী যুধিষ্ঠি, আমি তোমাকেই বলছি আর কি। তো যারা দেখায় তারা কি সব মানে দুর্যোধন? হ্যাঁ, ওরাই সত্যি দেখায়, আমরাই মিথ্যা দেখাই, এটাই বলতে হবে। দেখো ওই যে বললাম সব বিজনেস, সবটাই বিজনেস। মানে ভূত বলে কি কোথায় কিচ্ছু নেই। ইন আওয়ার ওয়ার্ল্ড মানি ইজ দ্য লাস্ট ওয়ার্ড, এটা তো মানো একদম। তো এটার ওপর বেস করে আমি বলছি পয়সা কামানোর তো আরও অনেক রাস্তা আছে। আমিও তো পয়সা কামাচ্ছি, মাস গেলে $200-300 করে ঢুকছে না, ঢুকছে, দিব্যি ঢুকছে। আমার $1000 নাই ঢুকুক, $300 তো ঢুকছে তাহলে, কিন্তু আমি সৎ পথে তো আছি। আজকে তো কেউ আমাকে কমেন্ট বক্সে এসে কাদা ছেটাচ্ছে না, ভাই মিথ্যা গল্প ফাঁদছো, করছো, রিয়েলিটি দেখাচ্ছি। মানে ভূত হলেও রিয়েলিটি দেখাচ্ছে, ভূত না হলেও রিয়েলিটি দেখা। হ্যাঁ, তুমি স্কুলের ক্ষেত্রে হলো না ভূত, আমি তো স্কুলের ক্ষেত্রেও তো আমি বলেছি ওটা মিথ্যে। আরে ভাই যেরকমভাবে আমাকে ঠোস অ্যাক্টিভিটি দেখাতে হবে, ওরকম দুম করে একটা বাবা ডাক পেলাম তারপর মুহূর্তে সব কিছু শান্ত হয়ে গেল, ওরকমভাবে নয়। আমি বাবা ডাক পাওয়ার পর গোটা ওই রকম স্কুলে আমি লাইট অফ করে দিয়েছিলাম, আমার যে পার্সোনাল যে লাইটটা ছিল, ক্যামেরা লাইটটা অফ করে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার আয় সামনে, দরজা খুলে দে, নাহলে কিছু একটা কর, এমন কিছু কর বোঝা যাতে তুই, হ্যাঁ তুমি আছো ভাই, তুমি আমাকে নিয়ে এত গাল দাও, হ্যাঁ আমি আছি। আমরা সবসময় 5-6 জন ছেলের মাঝখানে থাকি না, কখনো কখনো আমিও একা থাকি, তখনও তো আমাকেও ফিল করতে হবে না যে হ্যাঁ ভাই তুমসে ভি উপর কুছ হ্যায়। কিন্তু আজ অবধি তো কিছু হয়নি। আচ্ছা, তাহলে এদের সাথেই কেন হয়? এদের বলতে কাদের? বিয়ে করেছে, কোথায় হাজব্যান্ড ওয়াইফ নিয়ে সুখে থাকবে, তা না, চলে গেল কর্তা গিন্নি মিলিয়ে ভূত খুঁজতে। আচ্ছা, ডসের কথা বলছি, নাম করেই বলছি আমি আজকে। এরা দাদাগিরিতে দিদিগিরি করে চলে এলো, সৌরভ গাঙ্গুলি হাঁ করে গিলছে। আমাদের তো বিজ্ঞান মঞ্চ থেকে কেস করেছিল, হ্যাঁ সৌরভ গাঙ্গুলির এগেনস্টে তো কেস করেছিল আমাদের। রীতিমতন জানে, ওনার হাজব্যান্ডও জানে, দেবরাজ সান্যাল। এদের দম আছে আমাদের, একটা ভিডিও ভাই, একটা ভিডিও আমার সাথে করুক,
অনেক দম আছে, প্রতিটা ভিডিওতে ভূত খুঁজে পায় ভাই, অকাতে কথা বলে। ওরকম ভাই কোনো পডকাস্টের চ্যানেলে কাদা ছোড়াছুরি নয়। ডাকো প্রীতম গুহকে, ভিডিওতে নাও, একই সাথে কোলাব হবে, দেখাও ভূত। এবার তোমাদের তো 100টা ভিডিও বানিয়েছো, 100টা ভিডিওতেই অ্যাক্টিভিটি পেয়েছো, আমাকে ডাকো, দেখাও। আমি তো বলেছি 5 লাখ টাকা দেবো, আমাকে ভূত দেখাতে পারলে 5 লক্ষ টাকা দেবো। অনেক দিন আগেকার চ্যালেঞ্জ, আজ অবধি বিশ্বাস করে একটা চ্যালেঞ্জ আসেনি আমার কাছে। জানে এই ছেলে আছে ভাই, বাপ, এর কাছে চ্যালেঞ্জ করে লাভ নেই। আমার খুব হাসি পায়, আমার রীতিমতন সবাই মানে রীতিমতন রিউমার ছড়াচ্ছে, এই জিনিসটাকে আমি সহ্য করতে পারি না। এই যেমন তোমাকে বললাম না, এই অভয়া নির্ভয়া, এই যে এত বড় একটা কাণ্ড ঘটলো, সেটাকে নিয়ে প্ল্যানচেট, বিশ্বনাথ বলে একটা লোক আছে, ও তো পুরোপুরি, আমি ওকে মানুষের পর্যায়ে ধরি না, পুরোপুরি উন্মাদ, এখনও অবধি করে যাচ্ছে, ওই একই কন্টেন্ট চালিয়ে যাচ্ছে। কোর্ট থেকে কেস করা হলো ওর নামে, তারপর ওই ভিডিও সে ডিলিট করেছে। তুমি জানো তো এই কেসটা? না আমি শুনিনি। বল না, ওই অভয়ের প্ল্যানচেটের ব্যাপারটা জানো তো? শুনেছি, সেটা আমি দেখেছি, অনেক ভিডিও দেখেছি। হ্যাঁ, তারপর ভিডিওটা ও রিমুভ করে দিয়েছিল, যেহেতু হাইকোর্টের অর্ডার পেয়েছিল। সেখানে কি করেছিল, ও ডাইরেক্ট নামটা নিয়েছিল। এবার নাম নেওয়া যাচ্ছিল তখন, তুমি জানো তো? হ্যাঁ, নাম তো না, ডাইরেক্ট নাম নিলে এবার ও নাম কি করলো, নাম না নিয়ে পরবর্তী ভিডিওগুলো অভয়া করে চালাতে থাকলো। তুই তো কাজটা সেই সেমই করছিস, এখন অবধি করে যাচ্ছে ইনকামের জন্য। দেখলো একটা ভিডিও থেকে 2 মিলিয়ন ভিউজ চলে এসছে, আবার দরজা খুলে দিচ্ছে, মোমবাতি নিভিয়ে দিচ্ছে, এইরকম লেভেলে ন্যাকামি নটাঙ্কি। একবারও খারাপ লাগে না ভাই? ওর তো নিজের, আমার আজকে মেয়ে বড় হলে ওরকমই তো বয়স হতো, যদিও বুড়ো বয়সে মেয়ে হয়েছে, এখনও ছোটোটাই আছে, সেটা আলাদা ইস্যু। কিন্তু ওর বয়স আন্দাজে ওর ঠিক টাইমে মেয়ে হলে এখন ওই তিলোত্তমার মতনই বয়স হতো। তো একবার খারাপ লাগছে না আজকে যদি ওটা আমার মেয়ে হতো, আমি ওটাকে প্ল্যানচেট করে নামাতে পারতাম দুটো পয়সার জন্য? আরে ভাই, তান্ত্রিক বিয়ে যা কিছু আছে সবাই পয়সার জন্যই কাজ করে। এর নাম তো প্রেততান্ত্রিক, নিজেকে তান্ত্রিক বলে বিশ্বনাথ, বহু পডকাস্ট শোতে শো করেছে কি না, মানে একেই একমাত্র মনে হয় কোনো পডকাস্ট শো ডাকে না, গসিপের ভয়ে মনে হয় ডাকে না যত সম্ভব। আমি আজ অব্দি দেখিনি বিশ্বনাথে খুব একটা পডকাস্ট শো, তবে এই একটা উদ্ভট পাবলিক। তাপস পালকে নিয়ে প্ল্যানচেট করেছে, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে প্ল্যানচেট করে নামিয়েছে, সবাই এসেছে, সবাই যারা একটু ভাইরাল কন্টেন্ট মারা গেছে তাদেরকে নিয়েই। আর সবাই এসেছে, হ্যাঁ সবাই নেমেছিল প্ল্যানচেটে এসে, হ্যাঁ সবাই নেমেছে। বাহ, খুব ভালো জিনিস। তাহলে তুমি বলো এই জিনিসগুলো কী চলছে? এগুলো তো একটা ইমোশন, তাই নয় কি? একদম। আজই যে জিনিসগুলো করছে সুশান্ত সিং রাজপুত, সেই সময় একদম ভাইরাল কন্টেন্ট, তাকে নামাচ্ছে মানে ইমোশন। শুধু তাকেই বলবো না, এরকম প্রচুর জন আছে যারা এগুলোকে কেউ ডাইরেক্ট করছে, কেউ ইনডাইরেক্টলি করছে, মদত দিচ্ছে। এই যে গৌরব তপদার, আমি অনেক দিন ধরে চিনি, ঠিক আছে, এমনি আমি পার্সোনাল লাইফের ব্যাপারে কিছু যাচ্ছি না, কিন্তু তার এই যে মদত দেওয়া, আরজি করে লিফটে ভূত, সেটা নিয়ে পডকাস্টিং হচ্ছে, শুনছে সে বসে বসে, গিলছে। এবং শুধু গিলছেই না, তুমি কি করো, তুমি গেলাটা অপরাধ নয়, আমি তোমাকে শোনাচ্ছি, শুনছো, এর পরের পডকাস্টে কোনো আস্তিক আসবে, সেও যেরকম বলবে তুমি শুনবে, এটা অপরাধ নেই। কিন্তু তুমি যদি নিজের এক্সপ্রেশন শেয়ার করো, অন্যায় ওখানে। আজকে যদি আমি এখানে এসে বলি যে অমুক জায়গায় আমি ভূত দেখেছি, তোমার অপরাধটা কোথায়? সে তো আমি শেয়ার করছি। হ্যাঁ, ওইটাই বিষয়, মানে আমি ওইটাই বলতে তোমার চাইছিলাম অপরাধটা যে কোথায়? আমাদের চ্যানেলেও কিছু গেস্ট এসেছে যারা কিন্তু ভূত নিয়ে বলেছে, অলরেডি আমরা শুনেছি। হ্যাঁ, উনি বলেছে আমার শিহরণ জেগেছে, আমার এটা শুনেছি। তো বেসিক্যালি আমাদের কাজটা হচ্ছে যে তোমার ফিলিংসটাকে শেয়ার করছো, তোমার অভিজ্ঞতাটা শেয়ার করছো, সেটা আমরা বাকি মানুষদের কাছে রিপ্রেজেন্ট করছি। সেটা অ্যাজ এ তুমি নাস্তিক, যে আস্তিক আসে তার ক্ষেত্রেও তাই, উনি বিজ্ঞান মঞ্চের কোনো যদি স্যার আসেন তার ক্ষেত্রেও তাই, এবং যে আমাদের এইচডিবিউ ছিল সেও এসেছিলেন, তার ক্ষেত্রে তো তার জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। বাট হ্যাঁ, আমি শুনছি, শেয়ার করছি, আলাদা জিনিস, কিন্তু আমি থ্রুলি কিছু বলা সেটা, হ্যাঁ ওটাই তো আমি বলছি। আজকে গৌরব তপদার প্রথমে ন্যাকামি মেরে স্টোরিগুলো শোনাচ্ছিল, ঠিক আছে বাদ দিলাম। আজকে কোন উলুবেড়িয়া কোন শ্মশান আছে, ওখানে গিয়ে বসে চিতার ওপর পা দোলাচ্ছে, হ্যাঁ ভূতের ফিলিং আসছে। এগুলো কী লেভেলের জিনিস ভাই? একটা শ্মশান, একটা পবিত্র জায়গা, ওখানে তুমি গিয়ে রিউমার ছড়িয়ে আসছো, হ্যাঁ ভাই ভূতের ফিলিং আসছে, কিছু আছে, সেটাকে প্রমোট করছো তুমি, কি এগুলো? আমাদের মতন তো ছেড়েই দাও, আমাদের লেভেলে অকাত ওর আসবে না কোনো দিন। আমাদের তুমি বলো না কী জায়গায় আমরা শ্যুট করেছি। একটা দেখো, মানে প্রথম কথা হচ্ছে একটা অর্থের দিক থেকেও একটা ব্যাপার থাকে, তারপর ভেতরকার সাহসের দিক থেকেও একটা ব্যাপার থাকে। এতগুলো জায়গায় টানা কন্টেন্টকে কন্টিনিউ করা, এটাও কিন্তু একটা ব্যাপার আছে বদ্দা, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। যেমন হচ্ছে ধরো আমাদের সব কটা হচ্ছে রিয়েল অথেন্টিকেটেড জায়গা, যেটা গুগল ক্লেম করে। তুমি আজ দেখো বেগুন কোদর,
গুগলে আছে। আচ্ছা, তারপর তোমার মালদার একটা হন্টেড হাউস আছে, ওটা যদিও গুগলে নেই, কিন্তু ওটা চর্চিত, অনেক জায়গায় তুমি গুগলে পেয়ে যাবে সার্চ করলে, অতটা ফেমাস নয় যদিও। আচ্ছা, ভানগড় আছে, ভানগড় তো নাম্বার 1-এ আছে, কুলধারা নাম্বার 2-তে আছে। এশিয়া মোস্ট হন্টেড, এও না যে ইন্ডিয়া মোস্ট হন্টেড, এশিয়াতে মোস্ট হন্টেড প্লেস ভানগড় কুলধারা। কিন্তু সেখানে কি তোমরা কোনো রকম আমি ভানগড়ে একা ছিলাম। কথা, আমি এখানে একটা কথা বলি, গৌরব তিওয়ারির নাম শুনেছো? প্যারানর্মাল ইনভেস্টিগেটর যে মারা গেছে, হ্যাঁ, ওরও দম ছিল না অত, ও ভানগড়ের টিম নিয়ে ঢুকেছিল। আমি এখন মারা গেছে বলে বলছি না, আমি এরকম আমার কথাবার্তা এরকম চাচা ছোলা। গৌরব তিওয়ারির অত দম ছিল না। ভানগড় এমন একটা এরিয়া না, তোমার গা ছমছম করবে রাতেবেলায়। এবার ভূত আমি মানি না, কিন্তু অন্য কিছুর গা ছমছম। কোনটার দিক থেকে রিস্ক? পেছনেই আছে টাইগার ফরেস্ট, সারিস্কা ন্যাশনাল পার্ক, ওটা হচ্ছে টাইগার রিজার্ভ সেঞ্চুরি। যখন তখন দিনের আলোয় আমি বাঘ দেখেছি ভানগড়ে গিয়ে, আমি বাঘ দেখেছি। কটার সময় জানো? 3টের সময়, দুপুর। হ্যাঁ, যখন ট্যুরিস্ট আছে অলরেডি ভানগড়ে, পেছন থেকে নেমে এসে সামনে যে একটা কুণ্ড আছে, ওখানে জল খেয়ে আবার চলে গেল পাঁচিল ডিঙে, আর সবটাই তো ভাঙা। তুমি চিন্তা করো, কিন্তু কোনো ট্যুরিস্টকে কিন্তু কিছু করলো না, মানে করলো না বলতে তারাও ওই জায়গাটা ফাঁকা হয়ে এসেছিলো 3টে, 3:30, 4টের সময়, ওইরকমই হবে হয়তো, টাইমটা অতটা যাই না। আমি দেখেছি নিজের চোখে, এলো খেয়ে চলে গেলো। প্যান্থার ছিল ওটা, কালো কুচকুচে অ্যালসিসান কুকুরের মতো দেখতে। তুমি ভাবো রাতে ওই জায়গার পরিবেশ কী হতে পারে, যে জায়গায় দিনে অত মানুষ থাকা সত্ত্বেও বাঘ নেমে আসছে। এই কারণের জন্য এএসআই থেকে ওই জায়গায় পারমিশন দেওয়া হয় না। ওই যে বলে না, একটা গুজব শোনা যায়, ভানগড়ে যে রাত কাটায় তারা দিন হয় না, তারা সকাল আসে না জীবনে। এইটাই হয়, ওই যে রাত কাটায় তাকে ওই টেনে নিয়ে ওপরে চলে যায়। ওইখানে আমি একা ছিলাম, একা। আজ অবধি মনে হয় ওয়ার্ল্ডে আমিই একা ছিলাম, আর কারোর দম হয়নি ওইখানে একা। পুরো ভিডিওটা আছে না, পুরো ভিডিওটা আছে আমার। আমি তখন ওই একটু বেশি পেছন ফাঁকা, তখন আমার লয়াল বেঙ্গল অতটা ভাইরাল হয়নি। তখন যা কিছু ভাইরাল হতো আমি ইউটিউব মানে ফেসবুকে এসে লাইভ করতাম। লাইভ একটা বাতিক হয়ে গেছিলো, ওই জন্য আমি ফেসবুক থেকে লাইভ এসেছিলাম। ওই লাইভটা আমার আছে, এবং হ্যাঁ ইউটিউবও দিয়েছি। ওই লাইভটাই কেটে ওখান থেকে ডাউনলোড করে আমি ইউটিউবও রেখেছি। ইনফ্যাক্ট আমাকে যে সিকিউরিটি মাঝরাতে ধরে নিয়ে যাচ্ছে সেটাও আছে, ওদের সাথে যে আমার বাগবিতণ্ডা সেটাও আছে ওখানে। আমাকে মাঝরাতে ওখান থেকে ফ্ল্যাশের আলো দেখে ধরে নিয়ে গেছিলো। ফ্ল্যাশের আলো অনেক দূর অবধি যায়, আমি জ্বালিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ওখানে গার্ডরা দেখতে পেয়েছিলো। গার্ড বলতে এখানে মনে করো না, মোটামুটি ধরে রাখো প্রায় 2.5-3 কিলোমিটার দূরে ওদের চেকপোস্ট, ওইখান থেকে দেখতে পেয়েছে ভানগড়ে লাইট জ্বলছে। রাতেরবেলায় 5-6 জন সিকিউরিটি এসে আমাকে ধরে পাকড়াও করে নিয়ে যায়। তো ওইখানে আমি ক্যামেরাটা এরকম পকেটে রেখে কীভাবে আমি শটটা নিয়েছিলাম। ক্যামেরা চলছে অটোমেটিক, ওই শটটাও ইউটিউবে আছে। যা কিছু হবে ভাই বদ্দা, তোমাদের সামনে সব রিয়েল হবে। ভানগড়ে আমি একা ছিলাম। এখানে বোলপুরে একটা রাজবাড়ি আছে, এই আমাকে অনেকজন বলে এতজন গিয়ে কী হবে, নে ভাই একাই যাচ্ছি, অনেক জায়গায় একা থেকেছি। আর তোরা যে ভূত দেখাস, তোরা তো গ্রুপেই যাস, তোরা তো একা যাস না, তোরা তো গ্রুপেই থাকিস। তখন তোদেরকে ভূত দেখা দেয়, আমাদেরকে দেখা দেয় না। আমরা যখন সত্যিটাকে দেখাচ্ছি, তখন তোরা বলছিস এতজন গেছো বলে দেখা দেয়নি, বা এত লাইট নিয়ে যাওয়ার কী দরকার, লাইট আছে বলে ভূত দেখা দিচ্ছে না। আমি রিসেন্ট একটা জায়গায় একা কভার করলাম, প্রেত গয়া। হ্যাঁ, যেখানে পিন্ডি দেয়। আমি গেছিলাম পিন্ডি চটকাতে, ঠিক আছে? তো আমি তোমাকে হিস্ট্রিটা বলি। এমনও অনেক কেস আছে যেগুলো আমি ক্যামেরায় দেখাই না, হয়তো এমনিই হয়ে যায়। তখন মনে পড়ে, এই যাস শালা এটা শ্যুট করলে তো খুব ভালো হতো, নিলাম না ক্যামেরাতে গো, এই জিনিসটা দেখালে আরও দর্শক ইন্টারেস্ট পেতো। তো প্রেত গয়াতে আমি গেছি। প্রেত গয়া এমন একটা জায়গা যেটা আজ অবধি তুমি সার্চ করলে ইউটিউবে নাইট ভিডিও পাবে না। একমাত্র বিশ্বনাথ গেছিলো, তাও দলবল নিয়ে। প্রেত গয়ায় ও ছাড়া আর কোনো কারোর ভিডিও নেই। এত তো হন্টেড ব্লগার আছে, কারোর ভিডিও নাইট শ্যুট দেখতে পেয়েছো? পারমিশনের অভাব নেই, পারমিশন পেয়ে যাবে তুমি ওখানে। কেউ থাকেই না পারমিশন দেওয়ার মতো, একটা কুকুর থাকে না। অদ্ভুত জিনিস, ওটা একটা তীর্থস্থান। দিনের বেলায় অসংখ্য লোক, লাখ লাখ মানুষ আছে ওখানে, মানে গয়া দর্শন করতে, কেউ আসে পিন্ডি দিতে। বিকেল 5টা যেই বেজে গেল না, সূর্যাস্ত হওয়ার অনেক আগে, দোকান পাট যা কিছু আছে সব দুমদাবাকে বন্ধ হয়ে গেলো, সব গায়েব। আধা ঘন্টার মধ্যে সব ক্লিয়ার, কেউ নেই। একটা কুকুর নেই। দিনের বেলা কুকুর দেখি, রাতে পাচ্ছি না, সন্ধ্যের পর কুকুরগুলো অবধি পালিয়ে যায়, এমন ভয়ঙ্কর জায়গা। তো আমি অ্যাকচুয়ালি প্রেত গয়াতে দেখো, আমি নিজের বীরত্ব দেখানোর জন্য আমি একা যাইনি। অ্যাকচুয়ালি টিকিট কাটা হয়েছিল 3 জনের, 3 জনাই যাওয়ার ঠিক 10 দিন আগে ক্যান্সেল করে দেয়, বলে যে না হচ্ছে না শ্যুট, যেতে পারবো না, প্রবলেম আছে, যেতে পারবো না। আমি রেগে মেগে 2 জনেরই টিকিট ক্যান্সেল করে দিই, কিন্তু আমারটা বাদে। জানি শ্যুট তো বাদ হবেই, যতক্ষণ আমার প্রাণ আছে আমি তো বেরিয়ে আসবো শ্যুট করে, একা হোক বা যাই হোক।
টিকিট ক্যান্সেল হবে না, দরকার পড়লে যদি আমাকে কেউ পারমিশন না দেয় আমি ফিরে আসবো, তাও ভালো, যাবো তো আমি বটেই। সো আমি প্রেতগয়া গেছি, 650-র ওপর সিঁড়ি টোটাল, উঠতে দম বেরিয়ে গেছে। তো ওই মানে চিন্তা করো, পাহাড়ের বলে ওয়াইল্ড অ্যানিমেল থাকে, আমি দেখতে পাইনি ওয়াইল্ড অ্যানিমেল, যদিও হায়না ফায়না থাকে মনে হয়, যত বাঘ টাঘ নেই। তো ওই জায়গায় রাশিকৃত ছবি, সবাই মৃত একটা গাছে, ওরকম গাছ প্রচুর আছে, ওরকম গাছ প্রচুর আছে, সবাই মৃত, সবাই, কেউ স্বাভাবিক মৃত্যু নয় কারোর। ওই জায়গা দিয়ে তুমি এগোছো রাতের বেলায়, শুধু তোমার ভরসা লাইট, একটা লাইট ছাড়া কোনো লাইট নেই গোটা পাহাড়ে, একা, সম্পূর্ণ তুমি একা। ওই জায়গায় তুমি যদি হঠাৎ করে, যে জায়গায় কেউ যায় না, একটা প্রাণীও থাকে না, হঠাৎ করে যদি তুমি কাউকে দেখতে পাও দূর থেকে, তোমার লাইট থেকে, আচ্ছা ক্যামেরাম্যানকে আমি দেখছি শুধু, শুনছে মন দিয়ে, তুমি দেখতে পাও, তোমার কেমন লাগবে? নিজের অভিজ্ঞতা বলো। প্রেতগয়াতেই তুমি আছো, নো ডাউটলি, মানে ভয়ানক লাগবেই, শুকিয়ে যাবে না? একদম সব আমার হয়নি, আমি দেখতে পেয়েছি। আমি দেখছি হঠাৎ করে একটা লোক, আচ্ছা খুব খুব বেশি না, আমি তো নর্মাল ব্লগ করতে করতে যাচ্ছি, হাই গাইস হ্যান ত্যান এসব, দেখো এসে দেখিয়ে দিলাম, একা এসছি, এই সেই, তোমরা তো বলো চ্যালেঞ্জ করো, এসে গেছি, এই সেই বলতে বলতে গেছি, হঠাৎ দেখছি ক্যামেরা স্ক্রিনের মধ্যে একটা আবছা মূর্তি স্পষ্ট হচ্ছে, ক্রমশ মানুষের মূর্তি। কে রে ভাই এটাকে আমি শটান এগিয়ে গেলাম, কেউ পারবে? অন্যান্য হলে মানে ভয়ই মরে যাবে, স্বাভাবিক, ভয় পাওয়াটা স্বাভাবিক। রাত্রি 1টা বাজে তখন, হঠাৎ করে তুমি একটা ছায়া মূর্তি দেখছো ওখানে, একদম মানব রূপ, কাছে গিয়ে দেখছি দু চোখে অন্ধ, একজন ভিক্ষুক। খুব খারাপ লাগলো জিনিসটা দেখে, উনি নামেন না, পাহাড়েই থাকেন। ভিক্ষুকটাকে আমি অনেক বলেছিলাম, আপনি নামবেন, আমি নামিয়ে দিচ্ছি, নামবেন? বলছে নেই বাবু, কষ্ট করনে কা কোই জরুরত নেই হ্যাঁ, मैं यहीं पे रहता हूँ। অনেক বললাম, আসার সময় চাদরটাও দিয়েছিলাম গায়ের তাকে। তার 7 ডিগ্রি টেম্পারেচার গয়াতে, চিন্তা করতে পারে না কী লেভেলের ঠান্ডা গয়াতে, বিহার সাইডে কী লেভেলের ঠান্ডা হয়। তো না, অ্যাকচুয়ালি আমি সোশ্যাল ওয়ার্ক ভিডিওতে করি না, মানে ওই যে দান ধ্যান, অফ ক্যামেরাতে আমার আসল কাজগুলো ওইটা আছে, ওই ধরা পড়াটা আছে। তো ধরা পড়া মিনস ওই যে ভদ্র একজনকে দেখতে পাচ্ছে, হ্যাঁ, দিয়ে কাছে গিয়ে দেখছি দু চোখেই অন্ধ। এবার অন্ধের কী বা দিন কী বা, এটা রেকর্ড আছে পুরো, হ্যাঁ, দু চোখেই দেখতে পায় না। দিয়ে সে হাতরে আমাকে লাঠি দিয়ে যাচ্ছে। এবার আমি বললাম যে আপ ইয়া পে रहते हो, आपको डर नहीं लगता क्या भूत प्रेतों से? তখন বলছে না, আমি প্রশ্নটা করেছিলাম আচ্ছা আপ ইয়া পে रहते हो, यहाँ पे भूत प्रेत है? তখন ভাই ফেমাস ডায়লগ দিয়েছিল ভাই, ওই অশিক্ষিত একজন ভিখিরি, ভূত প্রেত ভাবনা মে। ওইটা ডায়লগটা আমি আবার শুনতে চেয়েছিলাম, রিপিট। ভিডিওর মধ্যে আছে রেকর্ড পুরো। আচ্ছা अच्छा दादा, एक बात पूछना चाहता हूँ, यहाँ पे भूत प्रेत है दादा? भूत प्रेत भावना में है। अरे दादा सुनो, अरे और एक बार बोल दीजिए दादा। भूत प्रेत भावना में है। अरे একজন চিন্তা করো, ওখানে ভিক্ষুক, যে গরিব, যে অশিক্ষিত, তারা তো তাকে ধর্ম যা বোঝাচ্ছে তাই বুঝছে তো, তাহলে সে কেন বলছে ভূত প্রেত ভাবনা মে হ্যাঁ? আমরা এখন আজকে শিক্ষিত সমাজ হয়ে আমরা ভূতে বিশ্বাস করছি, সে একজন অশিক্ষিত, সে আজকে সিনা চওড়া করে বলে দিল, প্লাস সে জলজান্ত প্রমাণ, ওইখানে একা থাকে সারা রাত, সে গোটা পাহাড়ে একা থাকে। ওই প্রেতগয়াতে একটা শিলা আছে, নেক্সট তোমাকে বলি, প্রেতগয়াতে যে প্রেত শিলা, তুমি ব্যাপারটা জানো তো? শুনেছি থিওরিটা, না পুরোটা জানি না। গয়াসুরের কেসটা তুমি জানো না? না গয়াসুরের কেসটা তুমি মাইথোলজি ঘাটলে পেয়ে যাবে। ওটা গয়াসুরের ওপরে ওই শিলাটা করা হয়েছিল, ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে 3 শিলায় 3টে ভাগ আছে, এরকম ফাটল আছে। তো ওইখানে আর কি তোমার বলে নাকি আত্মারা হাত বাড়িয়ে পিণ্ডদান করে ওই ফাটল থেকে, এটা প্রচলিত আছে। ওইখানেই পিণ্ডদান হয়। দিনের বেলায় আমি যখন ভিডিও ওখানে ব্লগ করি, 3জন ওখানে পিণ্ডি দিতে গিয়ে পাথরটায় বলছে ব্রাহ্মণ যে টাচ করো, কোনো ভয় নেই, ওরা হাত দিতে ভয় পাচ্ছে পাথরটায়, এতটাই জাগ্রত পাথরটা, মানে নেগেটিভিটির দিক থেকে। এই পাথরে আমি হাত ভরে দিয়েছিলাম রাতেরবেলায়, টান হাত ভরে ডাইরেক্ট টানে ভরে দিয়েছিলাম। গয়াসুরের ডাইরেক্ট হাত ভরে দিয়েছিলাম, টান, আর আমি হাত বার করবো না, আমি ভরেই আছি, টান, দেখি কীভাবে, কত সাহস, টেনে দেখা। ধরে নিল ভাই, হ্যাঁ আরও ঢুকাচ্ছি, ধরে নিল। ওখানে যখন আমি উঠছি, আরেকটা কথা যেটা নেই ভিডিওতে, অফ ক্যামেরায় হয়েছে ঘটনাটা, তারপর আমি ভাবলাম এটা দিলে খুব ভালো হতো,
সেকেন্ড টাইম আমি আর দিইনি ওটা, কারণ ওই যা হয় একবারই হয় ওটা, ফার্স্ট টাইম ইজ ফার্স্ট টাইম, পরের বার করলে ওটা অভিনয় হয়। আমি যখন ওপরে উঠেছিলাম প্রেতশিলায়, নিচে বললাম না দোকানগুলো 5টায় বন্ধ হয়ে যায়, কেউ থাকে না ওই এরিয়ায়, থাকে না। 9 কিলোমিটার এরিয়াতে কোনো লোকজন নেই গয়া প্রেতশিলার আশেপাশে রাউন্ড সার্কেলে, 9 কিলোমিটার। তো যা কিছু আছে সব বন্ধ হয়ে যায় প্রেতশিলার জন্য। তো আমি তো ভুলে গেছি দিনের বেলা একটা বিস্কুট তো কিনে রাখা উচিত ছিল অ্যাটলিস্ট, যে রাতে খিদে পেতে পারে। আমি ওই দিনে লাঞ্চ করেছি, ব্যাস ওই শেষ। আমার মাথায় তখন রাতে শ্যুট ঘুরছে, কীভাবে হবে না হবে, খিদে পেয়ে গেছে। অত 700 সিঁড়ি চড়লে খিদে পাবে না? জলটাও শুধু ছিল আমার কাছে, খিদে পেয়ে গেছে। যখন নেমে আসছি, যখন হ্যাঁ চললাম, সাবস্ক্রাইব করে দেবেন বলার পর, ক্যামেরা শাটডাউন করার পর আমি যখন নামছি, খিদে পেয়েছে, গলা শুকিয়ে এসছে, মনে হচ্ছে কিছু খাই। ওই থালায় মাল ভূতেদের খেতে দিয়ে আছে ওখানে, আত্মাদের। ওইখান থেকে আমি বাতাসা, 2টো শশা কুচি, মূলো খুব ফেমাস, ওই মূলো কুচি, ওগুলো আত্মাদের খাবার। পিন্ডি খুঁজছিলাম, পাইনি। পিন্ডি তাহলে পিন্ডিও খেয়ে নিতে পারতাম আমি, সেটা বাড়াবাড়ি কথা না, আমি খেয়ে নিতে পারতাম, সেটা নট ইস্যু। আমি কখন এত খিদে পেয়েছি, আমি খুঁজছি খাবার কিছু আছে কিনা প্রসাদের মতো। খেয়ে নিতে পারতাম তুমি প্রসাদে, মানে তুমি খিদের তাড়নায় বলছো। অ্যাকচুয়ালি কেউ খায় না, ওটা বাড়াবাড়ি হয়ে যেত জিনিসটা, কিন্তু এটাও বাড়াবাড়ি যেটা আমি খেয়েছি। পিন্ডি পাইনি তাই এটা খেয়েছি আমি। ওই ভূতেদের খাবার, ভূতেদের উদ্দেশ্যে যেটা আছে খাবার, আমি খাবারের চোখে দেখেছি খাবার। ভূতেদের দিকে ভূত থরি খায়, তা আমরাই খাই। আমি ওখান থেকে তুলে নিয়ে, এক খাবলা তুলে নিয়ে আমি খেতে খেতে পাহাড় থেকে নেমেছিলাম। এক থালা খাবার দেওয়া ছিল, সেটা আমার ভিডিওতে আছে, মানে খাবারটা আছে সেটা আছে, খাবারটা খাচ্ছি সেটা নেই, ওটা না নেমে আসার পথে হয়েছিল। কে করবে বলো? তুমি নিজে ব্যক্তিগতভাবে পার্সোনাল ওপিনিয়ন দাও, একা তুমি, কার এত হিম্মত আছে? প্রেতশিলায় গিয়ে হাত ভরে দেবে, ভূতেদের খাবার খেয়ে নেবে ওখানে গিয়ে, যেখানে লাখ লাখ কোটি কোটি আত্মার বাস। জবের থেকে আজকের নয় কিন্তু, শ্রীরামচন্দ্র পর্যন্ত কিন্তু দশরথের জন্য ওখানে পিণ্ডদান করেছে। ভেবে দেখো গয়া প্রেতশিলা কবেকার, কবের থেকে পিণ্ডদান চলছে ওখানে। তবে থেকে যত অশরীরী আত্মা আছে সব ওখানে বাস। সেই জায়গায় গিয়ে এরকম একটা কাজ করা, এটা সবার দ্বারা পসিবল নয়। এই প্রেতগয়ার কি আরো কোনো ভিডিও আছে না? তোমার একটাই আছে। প্রেতগয়ার 2টো ভিডিও আছে, একটা দিনের একটা রাতে। এবার ওইটাই আমি বলছি, আমাকে এই রিদানিং জানো তো, আমাকে সাবস্ক্রাইবাররা এমন ধর্ম রিলেটেড জায়গাগুলোতে আমাকে ডাকছে, আমি বারণ করছি আমাকে ডেকো না। কারণ দেখো আমার মতো নাস্তিক লোক এই সমস্ত জায়গায় গেলে, মন্দির রিলেটেড হয়ে আছে না জায়গাগুলো, আমি চাইছি না জায়গাগুলো মন্দির রিলেটেড হোক। কোনো জঙ্গল হোক, পোড়ো বাড়ি হোক, চলে যাব, কিন্তু কোনো মন্দিরে ধরো ভূত আছে, কোনো মন্দিরে ধরো প্রেতের পুজো হয়, সেই সব জায়গায় আমার যাওয়াটা ঠিক না। কারণ আমি দেখো, প্রথম কথা আমি মন খুলে কিছু বলতে পারবো না, মুখ খুব খারাপ বেফাস কিছু বলে গেলে অনেকের গায়ে লেগে যাবে, ওটা ব্যক্তিগত ব্যাপার, খুব সেন্সিটিভ ইস্যু, বলা যাবে না ওই জিনিস। সুতরাং আমি রিকোয়েস্ট করছি যেন না ডাকা হয় মন্দির রিলেটেড জায়গায়। বাকি আমার কোনো জায়গায় যেতে আপত্তি কোনো জায়গাতেই ছিল না, কালও ছিল না, আজও নেই। আর ঠাকুর দেবতার ব্যাপার যদি জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, আজও আমি বলছি, কালও বলেছি, আমি মানি না। আর মানি নাটা না মানার জায়গাতেই আছে। আমরা ঠাকুর দেবতা তো ভয়ে মানি। তুমি একটা লোককেও দেখাতে পারবে যে ঠাকুরকে ভয়ে ভক্তি করে না? পারবে না। দেখো এই বিশ্বাসের কনসেপ্ট একটা আলাদা কনসেপ্ট, একদম একদম বিশ্বাসের জায়গাটা পুরোটা আলাদা, সেখানে আমরা ঢুকছি না। ভয় বিশ্বাস, কেউ ভয় বিশ্বাস, কেউ ভক্তিতে বিশ্বাস ডিফেন্ড করছে, প্রত্যেকটা মানুষের। কারণ আমি নিজে আস্তিক একদম, মানে আমি তোমার সাথে কথা বলছি অবশ্যই, কারণ সব জিনিসের নলেজ নেওয়া দরকার আমার মনে হয়। আমাদের চ্যানেলের ইন্তুই হচ্ছে তাই, যে আমরা নলেজ শেয়ার করবো বেসিক্যালি। তোমার এক্সপিরিয়েন্স, তোমার জীবনে তুমি যাদের নাম বললে, বা তুমি যেভাবে পুরো দৃষ্টিভঙ্গিতে দেখো, অনেক মানুষই দেখে না সিরিয়াসলি। মানে তুমি বারবার বলছো অকাত, অকাত মানে আমি সবাইকে বলছি অকাত মানে কিন্তু দাদা টাকা পয়সা আর লেনদেন বলছেন, দাদা শুধুমাত্র সাহসকে বলছে এখানে, যে আমার যে সাহস আছে সে সাহস অনেকেরই নেই। তো সেই ক্ষেত্রে অকাতটা ওইখানে বলা হচ্ছে। তো সত্যি হয়তো তুমি যে সাহসের কথা বলছো, হয়তো সাধারণ অনেক মানুষের মধ্যেই নেই, যারা প্রত্যেক ফিল্ডের মাস্টার। যে ভূত নিয়ে চলছে সেও ভূতকে বিশ্বাস করে ব্যবসা করছে না, ভূতকে বিশ্বাস করছে না ফিল করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমার ব্যক্তিগত বিষয় যে আমি ভাই ভূত মানি না, আমরা এই জায়গাটা এক্সপ্লোর করি, আমি মানুষকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে দেখাতে চাইছি। না শুধু তাই নয়, কথাটা এবার যদি বলো যে যারা চোর তারা তো টাকা ইনকাম করছে, তুমিও তো বিজনেস করছো, তুমি বিজনেস থেকে টাকা কামাচ্ছো বা ইউটিউব থেকে টাকা কামাচ্ছো, একজন ছিনতাইবাজ ব্যাংক লুটেরা সেও কামাচ্ছে, তাহলে টাকা কামানোটাই তো মেন উদ্দেশ্য। কথাটা লজিক খানিকটা এরকম হয়ে যাচ্ছে। কথাটা হচ্ছে সৎ পথে কামাও, আমার লজিক অন্য। না না না, আমি ওই মিন্স করিনি, আমি তোমাকে জাস্ট বলছি যে প্রত্যেকের নিজের বিশ্বাস, যে ফেক করছে নোডল সে অন্যায় করছে, সে নিজেও জানে, সে যদি সে নিজেও জানে, যেই হোক। ওই যে বললাম যে তুমি তোমার
ভাবনা দ্বারা দিয়ে তুমি করছো ভাই আমি এই জায়গাটা ঠিক, এখানে কিছু নেই, আমি দেখাচ্ছি, খুব ভালো। কেউ ভাবছে যে আমি হয়তো ফিল করি, সত্যি হয়তো ফিল করে, আচ্ছা তো অনেক মানুষ হতে পারে ফিল করে, সে তার মধ্যে দেখাতে পারে। কিন্তু যদি কেউ নাটক সাজিয়ে করে, যেখানে তোমার আপত্তি আছে, এটা আমি অস্বীকার করি না, কারণ অনেক মানুষই ফিল করে, মানে এই জিনিসটা আমার বাড়িতেই আছে, তবে আমার বাড়িতেই আছে। তুমি কিন্তু ওই যে এই জিনিসটা খুব সহজে সবার মধ্যে দিয়ে আসে না, এটা এতটাই নোংরা একটা সত্যি। আমি একটু স্ট্রেচ করে ব্যাপারটা বলি, সময় খুব কম, যদিও আমার সময় কম, তো অন্য সময় কি বলে ইনি বলবেন সময় কম একটু তাড়াতাড়ি, আমি বলছি। তো তুমি ধরো তোমার একটা ছেলে হলো, জন্মেছে, তাকে ছোটোবেলা থেকে তুমি কি করছো, যখন খাওয়ার সময় ভুলিয়ে ভালিয়ে তুমি তাকে ঠাকুমার ঝুলি দেখাচ্ছ, সে দেখলো দাঁত বার করাগুলোকে ভয়ঙ্কর রাক্ষসী বলা হয়। সাপোজ একটু বড় হলো, 10, 12, 11, 15 বছর বয়স হলো, সে কিন্তু ছোটো থেকে ওইভাবেই দেখে অভ্যস্ত। এটাকে ঠাকুর বলেন, মাথা নম করতে হয়, ওটাকে রাক্ষসী বলে, ওইরকম ফিগার। একটু বড় হয়ে আরেকটু ভয়ঙ্কর ফিগার দেখলো, ভূত অ্যাকচুয়াল হলিউডের এরকম কদাকৃতি হয়, ভূত মানেই কদাকৃতি, ঠিক আছে, ভূত মানেই দেখা যায়, ভূত মানেই সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে থাকে। এই জিনিসটা না আমাদের প্রাইমারি স্টেজে ছোটো থেকে বসে থাকে, আর এটাকে শিকড় বাকড় উপরে টেনে ফেলে দেওয়াটা সোজা কাজ নয়। আমি যতই ভিডিও বানাই, যতই পাবলিককে দেখাই, এটা সোজা কাজ নয়, হতে পারে না। এটা প্রাইমারি স্টেজের মেমোরি। একটা মানুষ পাগল হয়ে গেল, কিছু কিছু জিনিস তার সে বলে না, যেমন হচ্ছে সাইকেল চালাতে, ডান হাতে খেতে, দেখবে তার মা বাবাকে মনে নেই, মা বাবাকে চিনতে পারছে না, বউকে চিনতে পারছে না, বাড়ি চেনে না, নিজের নাম অব্দি ভুলে গেছে, কিন্তু সে ডান হাতে খেতে বলেনি। ওই ডান হাতে খাওয়াটা তার প্রাইমারি স্টেজের মেমোরি, সাবকনসিয়াস মাইন্ডে থাকে ওটা। এইটা খুব দামি। এই জিনিসটা হচ্ছে আমাদের উপড়ে ফেলতে হবে। ভূত হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য বেস্ট জিনিস, কিন্তু ওটাকে মেনে, এই যে আমার বউ বলে একটু বাথরুমে যাবো, একটু দাঁড়াতে চলো, আমি যাই রাতের বেলায় লেপ থেকে উঠে, এই জিনিসটা বিরক্তিকর। তোমার জন্য অন্য একটা মানুষ সাফার হচ্ছে না, যে জিনিসটা নেই তার জন্য তোমার পেছন পেছন গিয়ে আমি কেন দাঁড়াতে যাবো, এই জিনিসটা বিলিভ করো। এমনি ভূতের গল্প শুনে তুমি এন্টারটেন হও, সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে তো তুমি হাকিকাত ভেবে ফেলছো, তবে না তুমি আজকে এরকম করছো। আজকে এই যে তোমার বাড়িকে যদি ভূতুরে বলে দিই, কালকে এটা দাম পড়ে যাবে, কেউ কিনতে যাবে না, এটা তো ক্ষতি। একদমই। তার মানে কি এটা আমরা বিশ্বাস করি তাই মানছি, আর এটা কাটতে না সহজে সময় লাগে, এটা হয়। ঠিক এটার মতনই ধর্ম জিনিসটাও এরকম, তুমি ভূতকেও ভয় পেয়েই মানছো, ঠাকুরকেও ভয় পেয়েই মানছো। তুমি পারবে আজকে একটা শিবলিঙ্গ মাথায় পা তুলে দিতে? ধক নেই, পারবে না, খাঁচা ছাড়া হয়ে যাবে আত্মারাম, ভয়, পাপ। কিন্তু একটা দামি কথা বলবো, যার দুটো হাত নেই আমি তাকে মালা দিতে দেখেছি পায়ে করে শিবলিঙ্গের গলে, তাহলে সেটা ভক্তি নয়? তোমার মনের ভেতর থেকে ভক্তি জাগে। তোমার পা দুটো কি অন্যায় জিনিস নাকি যে তুমি শিবলিঙ্গের মাথায় পা দিয়ে দিলে তোমার পাপ চড়ে যাবে? অন্যায় জিনিস নাকি? তুমি পা দিয়ে তো মাটিতে হাঁটছো, সে মাটিটাও তো একটা বসুন্ধরা ঠাকুর, হাঁটছো কেন? হাত দিয়ে হাঁটো। আমার লজিক ভাই উল্টো পাল্টা লজিক, আর এই যদি আমি লেগে যাই না ভাই এই ধর্মের জায়গাতে, বহুত জনের টার্গেট হয়ে যাবো আমি। এই লজিক সবার খাটবে না, নিতে পারবে না এই লজিক কোনো ও মাই গড সিনেমাতে দেখানো হয়নি এই লজিক। ভাই মানুষকে বিশ্বাস করো, মানুষকে ভগবান মানো। আজকে এই যে তোমার কাছে এসে আমি এরকম নমস্কার করলাম না, আমি নমস্কার এখন মানুষকে করি, কোনোদিন নোয়াইনি এই মাথা কোনো কাঠের পুতলার কাছে। এর মধ্যে ভালোবাসা জড়িয়ে থাকে বদ্দা মানুষের ভিতরে। এর থেকে যে দোয়াটা পাবে, এর থেকে যে মানে জিনিসটা পাবে না, এটার এই পুণ্যের ভাগ হয় না। সত্যি তাই। প্রথমত তোমার আজকে সময় কম, বা তোমাকে যেতে হবে, ট্রেন ধরতে হবে, চলো সময় কম। বাট একটা জিনিস আর জানতে ইচ্ছা করছে, যেহেতু তুমি এতটা সেগমেন্ট নিয়ে কাজ করছো, আত্মা, আমরা অনেকে জানি আমাদের আত্মা আমাদের শরীরের মধ্যে থাকে আর কি, এই আত্মা জিনিসটা কি তুমি মানো না? সেটা হ্যাঁ, আত্মা তো অবশ্যই আছে, না আমরা কথা বলছি কী করে, হেঁটে চলে বেড়াচ্ছি কী করে, নাহলে তো আমরা চেয়ার টেবিল হয়ে যেতাম। আত্মা অবশ্যই আছে, আত্মা এক্সিস্ট, আমি বিশ্বাস করি। কিন্তু আত্মা সেটা নয় যে মারা যাওয়ার পরেও সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, বা সাদা শাড়ি না পরে কোনো একটা তোমাকে কোনোভাবে তোমাকে বোঝাচ্ছে। শোনো, মানুষ যতক্ষণ জীবিত আছে আত্মা তার মধ্যে, মানুষ মৃত আত্মা বিলীন হয়ে যায়, ওটা এক্সিস্ট করে না। ওই যে এক্সিস্ট করে বলে আমরা মানি, ওইটা ভুল। আত্মা বিলীন হয়ে যায়, আত্মা থাকে না এই পৃথিবীতে, আত্মা এক্সিস্ট করে না। যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ আত্মা আছে, এর বাইরে আত্মা নেই। পুনর্জন্ম বলে কিছু হয় না, ওসব মিথ্যা কথা বলে গেছে বুদ্ধদেব যারা আছে। আচ্ছা,
যাই হোক, তুমি বলা শুরু করলে অনেক অপশনই বেরোবে, অনেক অনেক কিছু বেরোবে, তর্ক জড়িয়ে যাবে, অনেক কিছু করে বেরোবে। আরো ভালো হবে যদি এখানে 4-5 জন থাকতো। দিবের তো তখনও তো 24 ঘন্টা এবিপি আনন্দ চ্যানেলের মতো একদম না। ডেফিনেটলি চেষ্টা করবো যদি আমাদের কোনো সুযোগ হয় কোনো সময়, যে তোমাকে একদিকে রেখে আরেক দিকে যিনি আস্তিক আছে মারামারি হয়ে যাবে এখানে। না, সেই জায়গায় যাবে না, অবশ্যই চেষ্টা করব। আর ওভারঅল ভীষণ ভালো লাগলো দাদা তোমার সাথে পডকাস্টগুলো শ্যুট করে, এবং খুব তাড়াতাড়ি তোমার 1 মিলিয়ন হবে। আর তারপর তোমাকে আরেকবার আসতে হবে ডেফিনেটলি এখানে, সেখানে এরপরে যে অভিজ্ঞতাগুলো অর্জন করছো সেটা নিয়ে আমরা আবার একটা পডকাস্ট করব। আর তুমি যে বললে ডিবেটের কথা, আমি নো ডাউটলি আবার ট্রাই করবো, যদি অন্য দিক থেকে অন্য কেউ ইন্টারেস্টেড হয়। এই জিনিসের ডিবেট কিন্তু খুব বাজে জিনিস, মানে খুব সাংঘাতিক মোড় নিয়ে নেবে। না, কিচ্ছু নেবে না, তার কারণ হচ্ছে আমরা সবাই সবটাই জানি, তুমি তোমার বিশ্বাস নিয়ে বলবে, অন্যরা বিশ্বাস নিয়ে বলবে, ব্যাস ওভারঅল জিনিসটা তাই চেষ্টা করব। কারণ এরকম পডকাস্টও মোস্ট প্রবলি এর আগে হয়নি কোনো দিন। চেষ্টা করবো যে ডিবেট দিয়ে নিয়ে যদি কোনো পডকাস্ট করা যায়, যেখানে এক প্রান্তে তুমি, অন্য প্রান্তে যিনি বিশ্বাসী আর কি ভূতে বা ঈশ্বরে, আমি জাস্ট অ্যাজ এ হোস্ট হিসাবেই থাকবো এখনও যেমন আছি। তো দাদা থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো তুমি এলে। আমারও খুব ভালো লাগলো। আর নেক্সট পডকাস্টটা খুব তাড়াতাড়ি হবে আশা করছি। অবশ্যই, আচ্ছা, দেখা যাক বেঁচে থাকলে।